তার মানে রাষ্ট্রপতি হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ। সেই প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে অবস্থান করেও রাষ্ট্রপতি চুপ্পু বিদেশ যেতে পারছেন না। তিনি যেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন, তিনি যেই রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রের সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না। সরকারি অফিসে বিদেশে রাষ্ট্রপতির ছবি থাকবে না, এটা মধ্যরাতে ফোন করে কেন বলা লাগলো? মানে এটা এতই গুরুত্বপূর্ণ যে এটা ফোন করে বলা লাগলো। এবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে নতুন তথ্য ফাঁস হলো যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বিদেশ যাওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছেন। তিনি কেন আবেদন করেছেন কিন্তু সরকার এখনো অনুমোদন দেয়নি। সরকার কেন অনুমোদন দিতেছে না? তাহলে কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদ থেকে সরে গিয়ে বিদেশে পালিয়ে যেতে যাচ্ছেন? দর্শক, আমরা একটি আলোচনা শুনবো, এরপর বিশ্লেষণ করব। তার মানে রাষ্ট্রপতি হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ। সেই প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে অবস্থান করেও রাষ্ট্রপতি চুপ্পু বিদেশ যেতে পারছেন না। তিনি যেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন, তিনি যেই রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রের সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না। কারণ আমরা মনে করতেছি আপনি বিদেশ গেলে হয় পালিয়ে যাবেন এবং আমাদের সাংবিধানিক সংকট হবে, অথবা আপনি বিদেশ গিয়ে আপনি এক পলাতক রাষ্ট্রপতি আরেক পলাতক প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে একটা প্রবাসী সরকারের ডাক দিবেন। তাহলে দেখেন আমরা কোন জায়গায় আছি, মানে কি সংকট শুরু হয়েছে আমাদের এই দেশে। গতকালকে মধ্যরাতে যখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সকল বৈদেশিক মিশনগুলোকে নির্দেশ দেওয়া হলো যে রাষ্ট্রপতি চুপ্পুর ছবি নামিয়ে ফেলতে হবে, তখনই এই গভীর রাতেই সমস্ত বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয় যে তাহলে কি রাষ্ট্রপতি চুপ্পুর দিন শেষ হয়ে যাচ্ছে? তাহলে কি রাষ্ট্রপতি চুপ্পুকে শীঘ্রই অপসারণ করা হবে? এবং আমরা অধীর আগ্রহ করলাম পুরো দিন, কিন্তু পুরো দিন ধরে আমরা দেখলাম যে রাষ্ট্রপতি চুপ্পু তার পদেই আছেন। কিন্তু তাহলে আমরা এটা আগেও বলেছি যে তাহলে হঠাৎ করে টেলিফোন কলের মাধ্যমে বলা হবে যে চুপ্পুর ছবি এখনই নামিয়ে ফেলো সমস্ত বৈদেশিক মিশন থেকে, এত আর্জেন্সি কেন? যদিও একটু আগে মুশফিকুল ফজল আনসারী, যিনি এখন মেক্সিকো রাষ্ট্রদূত, তিনি বলেছেন যে আমি আমার দূতাবাস থেকে চুপ্পুর ছবি নামাইনি, আমি নামিয়েছিলাম যখন আমি প্রথম দিন ওখানে গিয়েছি, কাজী আমার এখন আর ছবি নামানোর প্রশ্নই আসে না। কিন্তু যেই সব দূতাবাস নামায়নি তাদেরকে এখন নামানোর জন্য বলা হয়েছে এবং তদারকি করার জন্য একজন স্পেশাল লোক নিয়োগ দেওয়া হয়েছে। এবং দর্শক, আজকে আরেকটি ঘটনা, সেটা হচ্ছে যে চুপ্পু সরকারের কাছে আবেদন করেছেন, তিনি বিদেশ যেতে চান চিকিৎসার জন্য, তিনি অসুস্থ, তিনি বিদেশ যেতে চান। এবং অনেকেই মনে করতেছেন যে রাষ্ট্রপতি চুপ্পু একবার বিদেশ গেলে তিনি বাংলাদেশে আর ফিরবেন না। আপনারা জানেন যে রাষ্ট্রপতি চুপ্পু তিনি কার্যত এখন গৃহবন্দী, তার কোনো ক্ষমতাই নেই। তিনি রাষ্ট্রপতি হিসাবে শুধু পদেই আছেন, কিন্তু কোনো ক্ষমতা নাই। তিনি একজন ফুললি গৃহবন্দী, তিনি বঙ্গভবন থেকে বেরো হন না। তো তিনি আবেদন করেছেন যে আমি চিকিৎসার জন্য আমি বিদেশ চলে যাব, কিন্তু সরকার তা নাকচ করে দিয়েছে। সরকার বলেছে যে না, দেশের এই সাংবিধানিক সংকটের ভিতরে আপনি কোথাও যেতে পারবেন না, যেহেতু এখন স্পিকার পদত্যাগ করেছে, ডেপুটি স্পিকার কারাগারে, সুতরাং এই সময় আপনি চলে গেলে একটা সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। এই কারণে সরকার তাকে যেতে দেয়নি। কিন্তু এখন দুটো ব্যাপার একটু সাংঘর্ষিক মনে হচ্ছে। এক হচ্ছে, যদি সরকার চায় যে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ, তাহলে রাষ্ট্রপতি চুপ্পু যদি বিদেশ যেতে চায় সরকারের তো খুশি হওয়ার কথা, আচ্ছা যান, আপদ বিদায় হলো। কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুর ছবি নামানো হলো দূতাবাস থেকে, এবং আমরা ধারণা করি যে এতে রাষ্ট্রপতি চুপ্পুর উপরে একটা প্রেসার ক্রিয়েট করা হলো মনস্তাত্ত্বিক ভাবে, যে আপনি পদত্যাগ করুন, দেখেন আমরা আপনার ছবিও নামে ফেলেছি, আপনি এখনো কেন আছেন, আপনি যান না কেন, তাই না? কিন্তু যখনই আবার চুপ্পু বিদেশ যাওয়ার জন্য আবেদন করেন, তখন তার সে আবেদন সরকার কর্তৃক প্রত্যাখ্যাত হয়। তার মানে কি সরকার চাচ্ছেন যে চুপ্পু পদত্যাগ করুক কিন্তু দেশেই থাকুক? অনেকে আবার বলতেছেন যে বিদেশে গিয়ে চুপ্পু বলবেন যে আমি পদত্যাগ করি নাই, আমি রাষ্ট্রপতি।
আর শেখ হাসিনা বলবেন আমিও পদত্যাগ করি নাই, আমিও প্রধানমন্ত্রী। তখনই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মিলে একটা প্রবাসী সরকার গঠন করে তারা বিদেশ থেকে একটা নতুন সরকারের কার্যক্রম পরিচালনা করবেন। ঠিক এই ধরনের স্বতন্ত্র হয়ে থাকতে পারে বলেই হয়তোবা সরকার তাকে বিদেশ যেতে দিতে চায় না। কিন্তু একটা বিষয় তো স্পষ্ট যে রাষ্ট্রপতি চুপ্পু তিনি ছিলেন আগাগোড়া একজন দুর্নীতিবাজ এবং তেলবাজ। শোনা যায় তিনি যখন দুদকের কমিশনার ছিলেন তিনি 5,000 টাকা পর্যন্ত ঘুষ খেতেন। তিনি অ্যাসালমের ক্যাশিয়ার ছিলেন। অ্যাসালম যে কোটি কোটি টাকা লুট করেছে উনি তার সহযোগী ছিলেন। উনি তৈলাক্ত কলাম লিখতেন। শেষ পর্যন্ত শেখ হাসিনা হঠাৎ করে তাকে এনে রাষ্ট্রপতি বানিয়ে দিলেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেও মূলত শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের রানী। মানে তার যখন যা খুশি তাই করতেন, তিনি তার সভা পরিষদের সঙ্গে কোনো কথা বলতেন না। যেই দিন চুপ্পুকে রাষ্ট্রপতি বানানো হয় সেই দিন কেউ জানে না যে কে রাষ্ট্রপতি হবেন। হঠাৎ করে ওবায়দুল কাদের চুপ্পুকে দেখে চমকে উঠেছে এই চুপ্পু হবে রাষ্ট্রপতি, কিন্তু তাই হয়েছে। এবং বাংলার ইতিহাসে সবচেয়ে অযোগ্য এবং তৈলবাজ রাষ্ট্রপতি যিনি শেখ হাসিনাকে বলেন যে আমি রাষ্ট্রপতি হওয়ার কারণে আপনার পদদুলি নিতে পারি না, কারণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর চেয়েও পোস্টে বড়। তো সেই চুপ্পু অনেক দুর্নীতি করেছেন, দুর্নীতি করে দুবাইতে বাড়ি করেছেন, গাড়ি করেছেন, সম্পত্তি করেছেন এবং তার দুবাইয়ের আনলিমিটেড রেসিডেন্স পারমিটও আছে। কারণ তিনি কিন্তু গুণাঙ্গরেও বোঝেননি যে শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি করে ফেলবেন। এজন্য তিনি মন মতো দুর্নীতি করেছেন এবং বুড়া বয়সে তিনি চলে যাবেন দুবাইতে। কিন্তু শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি বানিয়ে বঙ্গভবনে রেখে দিয়ে একদিন শেখ হাসিনা পালিয়ে গেলেন। এখন উনি পড়লেন বিপদে। এবং শেখ হাসিনা যখন পালিয়ে যায় এবং গণভবন ছাত্র জনতা দখল করে ফেলে তখন রাষ্ট্রপতি চুপ্পু নাকি এইভাবে কাঁপতেছিলেন ভয়ে এবং ঘন ঘন টয়লেটে যাচ্ছিলেন। কারণ তিনি মনে করেছেন যে এখন বঙ্গভবনের দিকে জনতা আসবে, কিন্তু জনতা যায়নি, এটা তার সৌভাগ্য। এখন সেই চুপ্পু চলে যেতে চান বিদেশে, কিন্তু সরকার যেতে দিতে চায় না। আবার সরকার চায় চুপ্পু পদত্যাগ করুক। কিন্তু আমার কথা হচ্ছে যে গত বছরের অক্টোবরে যখন ছাত্র জনতা বঙ্গভবনের বাইরে আন্দোলন শুরু করলো চুপ্পুর পদত্যাগের দাবিতে, তখন তো বিএনপি, সেনাবাহিনী এবং মার্কিন দূতাবাসের বিরোধিতা করেছিল। তারা বলেছিল যে না, দেশের এই সংকটময় সময়ে চুপ্পুর পদত্যাগ কোনো বুদ্ধিমানের কাজ হবে না। সেই পরিস্থিতি এখনো আছে। এখন সরকার এই যে চুপ্পুর উপর চাপ প্রয়োগ করে চুপ্পুকে পদত্যাগে বাধ্য করতে চায়, সরকার কি সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছে? এখন সরকার বলতে পারে সেনাবাহিনীকে তার সঙ্গে কথা বলতে হবে কেন, সে তো আমার বেতনভুক্ত কর্মচারী। ভালো কথা। সরকার কি বিএনপির সঙ্গে কথা বলেছে? বলে নাই তো। জামাতের সঙ্গে কথা বলেছে? বলে নাই তো। আমি মনে করি চুপ্পুর বিষয়টা একটা বিশাল বিষয়। সে যোগ্য হোক অযোগ্য হোক, বাস্তবতা হচ্ছে সে দেশের এই সংকটকালীন সময় একটা সাংবিধানিক সর্বোচ্চ পজিশনে আছে। এত বছর ছিল, আর বাকি 5-6টা মাস পরে নির্বাচন, তাকে কেন সরাতে হবে? তার মানে কি ডক্টর ইউনূসকে এমন কেউ বুদ্ধি দিয়েছে, এবং এই বুদ্ধি দেওয়ার মানেই হলো যে সেনাপ্রধানকে খেপিয়ে তোলা, যে দেখো চুপ্পুকে আমি সরিয়ে দিচ্ছি, এরপর তোমার পালা। নাকি এই চুপ্পুর উপর চাপ প্রয়োগ করে বিএনপিকে বোঝানো যে তুমি যত সহজে মনে করো ক্ষমতায় আসবা, নির্বাচন হবে, এত সহজে হবে না। ইউনূস কি আসলে সরকারের প্রধান, নাকি সরকারের ভিতরে সরকার আছে? এই সরকারের পাওয়ার সেন্টারটা কোন জায়গায়? আমরা হাসিনার আমলে হাসিনা যতই স্বৈরাচার হোক, ফ্যাসিস্ট হোক, খুনি হোক, সবাই জানতো যে হাসিনাই সব করায়, সেই একমাত্র পাওয়ার সেন্টার। কিন্তু এই সরকারের পাওয়ার সেন্টার তো অনেকগুলো। তাহলে কোন পাওয়ার সেন্টারে কোন হিডেন আরেকটা পাওয়ার সেন্টার আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা অদৃশ্য, যে সব কাজকর্ম করে গোপনে? সেই পাওয়ার সেন্টারটা কোথায়? এবং সে কেন অন্য পাওয়ার সেন্টারকে লেজে খেলাতে চায়? সে কেন সেনাবাহিনীর মতো পাওয়ার সেন্টারকে রাগিয়ে দিতে চায়? সে কেন বিএনপির মতো পাওয়ার সেন্টারকে উস্কানি দিতে চায়? সমস্যাটা কি, এটা আমাদের বুঝতে হবে। তবে আমি মনে করি যে আমার ব্যক্তিগত অভিমত, রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ এই মুহূর্তে কোনো সঠিক সিদ্ধান্ত না। সে তো এমনিতেই গৃহবন্দী, তার নাই কোনো ক্ষমতা, তার ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার। অনেকে বলছেন যে রাষ্ট্রপতি চুপ্পু জরুরি অবস্থা ঘোষণা করতে পারে, কিন্তু দর্শক, রাষ্ট্রপতি চুপ্পু বাংলাদেশ সংবিধান অনুযায়ী
কোনো জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন না যদি সেই কাগজে প্রধান উপদেষ্টা সাইন না থাকে। সুতরাং ইউনূস ছাড়া রাষ্ট্রপতি চুপ্পুর কোনো ক্ষমতা নাই এবং ডক্টর ইউনূস চুপ্পুকে পছন্দ করেন না। ডক্টর ইউনূস শপথ নিয়েছেন চুপ্পুর কাছ থেকে, ওই দিনই শেষ। তারপর থেকে ইউনূস কোনোদিনই চুপ্পুর সঙ্গে দেখা করতে যাননি। যদিও নিয়ম আছে যে প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে আসলে বা বিদেশ সফর যাওয়ার আগে রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করবেন, যেটা হাসিনা করতেন, খালেদা জিয়া করতেন। কিন্তু ইউনূস বলতেছেন যে না, আমি চুপ্পুর মতো লোকের কাছ থেকে কোনো পরামর্শ গ্রহণ করব না, কারণ সে আগাগোড়া দালাল। হতে পারে, কথা মিথ্যা নয়, কথা সত্য। তো এখন যেই চুপ্পুকে এতদিন ধরে সহ্য করলেন, সেই চুপ্পুকে এখন এমন কি চাপ প্রয়োগ করতেছেন যে চুপ্পু একদম বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। আসলে হয় কি, মানে বঙ্গভবনের মতো শান শওকতের থেকেও কিন্তু চুপ্পুর মনে শান্তি নেই। সবসময় ভয় থাকে, টেনশনে থাকে যে কি যেন কি হয়, কারণ সে তো অনেক অন্যায় করেছে, অপরাধ করেছে তো। তো এই কারণে তার কথা হচ্ছে যে যদি আমার রাষ্ট্রপতি পদ চলে যায়, আমাকে জেলে যেতে হয় এই বৃদ্ধ বয়সে, যেখানে হার্টে ওপেন হার্ট সার্জারি হয়েছে, তার চেয়ে বরং আমি একটা আপোষ মীমাংসা করে বিদেশ চলে যাই। তো তিনি বিদেশ যাওয়ার জন্য অ্যাপ্লাই করলেন, কিন্তু সরকার তাকে বিদেশ যেতে দিতে চায় না। তার মানে রাষ্ট্রপতি হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ। সেই প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে এতই গুরুত্বপূর্ণ যে এটা ফোন করে বলা লাগলো যে ইমেল করলে 2 দিন লেট হয়ে যাবে বা চিঠি পাঠালে। এটা কিভাবে আপনি দেখছেন? এবং একটি দায়িত্বশীল সূত্র বলেছে যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তিনি বলেন যে আমি বিদেশ চলে যাব চিকিৎসার জন্য, আমার চেক আপ করানোর পর। আপনি জানেন যে তার হার্টের সমস্যা আছে। সরকার বলতেছে যে না, এই মুহূর্তে আপনি বিদেশ না গেলেই ভালো, বিদেশ গেলে আমরা সাংবিধানিক সংকটে পড়ব। এখন স্পিকারও নাই, ডেপুটি স্পিকার জেলে। তো এই সব মিলিয়ে আপনি আসলে কি মনে করেন, এই শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে আসলে কি সিদ্ধান্ত হতে পারে? আপনার কি মনে হয়? এই যে ছবিটা সরানো হচ্ছে রাষ্ট্রপতির, মহামান্য রাষ্ট্রপতি, এটাও কতটুকু অথেন্টিক নিউজটা আপনি পেয়েছেন? ঠিক আছে, আমি আজকে কয়েকটা কল পেয়েছি বাংলাদেশ থেকে। একসময় গভর্নমেন্টে কাজ করত, সিনিয়র লেভেল লোকজনের সাথেও কথা হয়েছে, সবাই বলছে আমরা শুনেছি, কিন্তু কেউ অথেন্টিকেট করতে পারে নাই উইথ দ্য এভিডেন্স যে হ্যাঁ, বিভিন্ন এমবাসির লোকজন যারা আছে তারা যদি বলে, আপনি পারলে নেক্সট শোতে বা এর মধ্যে কোনো এমবাসির লোকজনের সাথে বা ফরেন মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে খোঁজখবর নেন যে আসলে এই ব্যাপারটা ঠিক কিনা। লেটস সে এই ব্যাপারটা যদি ঠিক হয়, টেলিফোন করে নামাই ফেলতেছে কে? কে টেলিফোন করতেছে? কি পররাষ্ট্র সচিব, উপদেষ্টা, ফরেন মিনিস্ট্রিতে কে? এক, এটা কি ফরেন মিনিস্ট্রি ছাড়া পোলাপান্ডা করতেছে? খেয়াল করেন। তাহলে এখানে কিছু প্রশ্ন আছে যে এগুলো কি পোলাপানদের সিদ্ধান্ত না সরকারের সিদ্ধান্ত? চট করে তো আর সরকারের সিদ্ধান্ত না নিয়ে, এক্সিকিউটিভ বডিতে সিদ্ধান্ত না দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তো ইচ্ছা করলে পারে না, এটা ক্যাবিনেটের ডিসিশন হইতে হবে, রাষ্ট্রপতির ব্যাপার এটা। সো এই জিনিসগুলো এখনো ক্লিয়ার না এগুলোকে। কিন্তু প্রফেসর চৌধুরী, আমরা তো তৌহিদ হোসেনকে দেখি না, আমরা তো দেখি যে পররাষ্ট্র মন্ত্রণালয় চালান খলিলুর রহমান। না না, তার তো তৌহিদ হোসেনের শুনুন, তৌহিদ হোসেন তো ভালো লোক, ভদ্রলোক, ভালো লোক, ভদ্রলোক, এবং সে বেসিক্যালি ডিপ্লোম্যাট, প্রফেশনাল ডিপ্লোম্যাট। কিন্তু খলিল সাহেবকে এখন যে দায়িত্ব দেয়া হয়েছে, খলিল সাহেবের মাথায় তো অনেক টুপি, মানে মেনি হ্যাটস। একটা হলো, উনি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে কথা বলবেন কেন? উনি বলতেছেন করিডোর নিয়ে, এটা ওনার সাবজেক্ট না। উনি বলতেছেন জাতীয় নিরাপত্তা পরিষদের কি একটা তাকে চেয়ারম্যান করা হয়েছে বা উপদেষ্টা করা হয়েছে বা কি একটা করা হয়েছে, জাতীয় নিরাপত্তা। এটা ফার্স্ট বাংলাদেশের কিন্তু এই পজিশন আগে ছিল না। জি, ওই দোভালের সাথে মিটিং করে পরে এটা দেখা গেল যে এনডিএর সাথে ম্যাচ করতে হলো, তো এই পজিশনে কাউকে দিতে হবে। এখন খলিল সাহেব পরকে আমি আর কি বলবো, এটা ব্যক্তিগতভাবে অন্য ক্ষেত্রে যাচ্ছি না। প্রফেশনালি
মেইন থিং হলো এই পজিশনের সাথে যে ডিপার্টমেন্টটা সবচেয়ে বেশি জড়িত সেটা হলো ডিফেন্স, মিনিস্ট্রি অফ ডিফেন্স। মিনিস্ট্রি অফ ডিফেন্সের সম্মতি ছাড়া বা আলোচনা ছাড়া, কথাবার্তা ছাড়া এই পজিশন তো হি ক্যানট ক্যারি ইট আউট। তার সাথে যোগাযোগ নাই, তার কমেন্ট তো কেউ শুনতেছে না। আমরা দেখলাম তার কমেন্ট করিডোরের ব্যাপারে আর্মি চিফ যে কথা বলল, XYZ তার তার দেশের প্রতি তার মমত্ব, ভালোবাসা, গভীর শ্রদ্ধা, সম্মান থেকে এই কথাটা হয়তো বলছে। আর কি করবে যে আমরা করিডোর দেব না? এটা কিন্তু আর্মি চিফের ডিসিশন না। আর্মি চিফ কিন্তু বলতে পারে না। আর্মি চিফ ক্যারি আউট করে ডিসিশন গভর্নমেন্টের। সরকার যেহেতু অলরেডি করিডোর দেওয়ার ব্যাপারে খলিলকে দিয়ে পুশ করছে, and army chief had to speak, এবং সে বলছে, তার ভাষায় বলছে, সে দেখতেছে আর কোনো উপায় নাই। কিন্তু এটা প্রোটোকলের মধ্যে পড়া না অ্যাকচুয়ালি। আর্মি চিফ তো এই কথাটা, এই যে যাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানাইছে, তার সাথে তো ইয়ের আলোচনা করা দরকার। কার? আর্মি চিফ, এই যে নেভি, এয়ারফোর্স, অন্যান্য বাহিনী যেগুলো। না কিন্তু প্রফেসর চৌধুরী, আমি শুনলাম যে এই খলিলুর রহমান অলরেডি ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত, তিনি ঢুকতে পারেন না, তাকে ঢুকতে দেওয়া হয় না। না, ওইটা তো আছে। ইউ আর রাইট, আমি শুনেছি, ইউ আর রাইট। তাকে ক্যান্টনমেন্টে এই পর্যন্ত কোনো মিটিং আমি দেখি নাই সোফার ইয়েদের সাথে। দে ডোন্ট রেসপেক্ট হিম। তার ওই ব্যাকগ্রাউন্ডও নাই। আমি আর্মির লোক হইতে হবে আমি এটা বলতেছি না। দোবাল তো একসময় কাজ করছে, দোবাল তো বিভিন্ন লেভেলে কাজ করছে, ইভেন সিক্রেট এজেন্ট হিসেবে পাকিস্তানে অনেক দিন ছিল। তাকে চিনত না কেউ, তার নামও জানতো না, তাকে মনে করতো সে মুসলিম। কিন্তু পরে দেখা গেল যে সে মসজিদেও গেছে, বিভিন্ন মসজিদ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেও সে কাজ করছে। এই যে দোবাল, অজিত দোভাল। হ্যাঁ, অজিত দোভাল, সে তো বেসিক্যালি অনেকটা সিআইএ বা র বা বিভিন্ন এজেন্সি, সিক্রেট এজেন্সির লোক সে। সো হি নিউ দ্য ডিফেন্স, হি নিউ দি ডিপ্লোমেসি, তার অনেক জিনিস ব্যাপার আছে। সো এই সমস্ত জাতীয় নিরাপত্তার দায়িত্বে দিতে গেলে একজন লোককে, বাংলাদেশে তো লোকের অভাব নাই এই ধরনের লোকের, যাদের ব্যাকগ্রাউন্ড আছে, জাতীয় নিরাপত্তা বিষয়ে কাজ করেছে দীর্ঘদিন, এই সমস্ত ফোর্সগুলোর সাথে একটা ভালো সম্পর্ক আছে। কারণ একটা জিনিস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, যেমন লেটস সে একটা জিনিস শুধু উল্লেখ করি, করিডোর। এই যে করিডোরটা, প্যাসেজটা যখন যে প্যাসেজে হোক, যে নামে হোক, আমরা যদি এই প্যাসেজটা ব্যবহার করে খাওয়ার যদি আমরা বা অন্যান্য সামগ্রী যদি আমরা ডেলিভার করি, ফর এক্সাম্পল কোথায়? মায়ানমারে, রাইট? মানবিক করিডোর যেটা বলতেছে। হ্যাঁ, আমরা ভিতরে ঢুকবো, মানবিক করিডোর ধরে নিলাম। Do you see Israel now? Just let me give you a live example of the Israel. ইসরায়েলে কি হচ্ছে? ইজিপ্ট গভর্নমেন্ট রেডি, হাজার হাজার ট্রাক দাঁড়ানো খাদ্য নিয়ে, ঢুকতে পারতেছে না। কেন? প্যালেস্টাইন বা গাজার যে এলাকায় ঢুকবে সেটাও কিন্তু ইসরায়েলিদের না, তাদের ওটা সার্বভৌমত্ব তাদের না, তাদের জুরিসডিকশন, কিন্তু ওরা ঢুকতে দেবে না। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এখন যদি এটা একটা স্ট্র্যাটেজিক, মারাত্মকভাবে একটা ভুল ডিসিশন নিছে বা এই যে ডক্টর ইউনূস। কেন বলতেছি? মায়ানমারের সাথে যে বাংলাদেশের যে সম্পর্ক ছিল, সে সম্পর্ক তো থাকবে না, সে সম্পর্ক থাকার কথা না এখন। কারণ মায়ানমার গভর্নমেন্ট যখন বুঝতে পারছে যে ডক্টর ইউনূসের গভর্নমেন্ট অলরেডি তাদের অপোজিশন পার্টির সাথে, তাদের সাথে ফাইট করতেছে, তাদের সাথে নেগোসিয়েট করতেছে এবং তাদের ছত্রছায়ায় ভিতরে ঢোকার চিন্তা করতেছে। থিঙ্ক অ্যাবাউট ইট।
যার জন্য মায়ানমার গভর্নমেন্ট কি করলো, আমাদের ওখানে যে মিলিটারি অ্যাটাচি ছিল তাকে পর্যন্ত পাঠিয়ে দিয়েছে, ফেরত দিয়েছে, ঢুকতে দেয় নাই। সো মায়ানমার গভর্নমেন্টের সাথে সম্পর্ক এরপরে কিন্তু ভালো যাচ্ছে না। এবং ওখানে আরো কিছু জিনিস বুঝতে হবে, ওখানে কিন্তু চায়নার ইন্টারেস্ট আছে ওই এলাকা, ওই জোনে। চায়না ইজ এ বিগ প্লেয়ার, ওয়ান। সেকেন্ড হলো ইন্ডিয়া ওখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করতেছে আজকে 10-15 বছর ধরে, কালাদান প্রজেক্ট। তাইলে এবং এই অ্যাকচুয়ালি যে ওখানে তো একটা গ্রুপ না, ওখানে তো বেসিক্যালি একটা গ্রুপ না, ওখানে অনেক গ্রুপ ওখানে ইনভলভ বা মেজর রোল প্লে করতেছে। যে গ্রুপটা, ওটা কিন্তু ভারতের সাথেও ভালো সম্পর্ক, ওইটা আরাকান আর্মি, যেটা আর কি, ওটা ভারতের সাথেও কিন্তু ভালো সম্পর্ক। না এবং এখন আমার প্রশ্ন হচ্ছে যে আচ্ছা, আপনি একটু যদি সংক্ষেপ করেন, তাহলে সংক্ষেপে এই প্রশ্নের উত্তর দেন, তারপর আমরা চলে যাবো মুমিন মেহেদীর কাছে। মার্কিন রাষ্ট্রদূতের আসলে উনি কি চায়? উনি লন্ডনে উড়ে গেলেন বৈঠক করার জন্য, প্রধান বিচারপতি সংস্কার কমিটির প্রধান যে আলী রিয়াজ, তারপর আরো কে যেন, জামাত ইসলামের সঙ্গে বৈঠক, এনসিপির সঙ্গে বৈঠক। এই মহিলা ট্রেসিয়ান জ্যাকবসন, ভদ্র মহিলা, আসলে কি চান? তার স্বার্থটা এখানে কি? মানে এটা আমি না, মানে সমীকরণ বুঝি না। তিনি আসলে খেলতেছেন কোন পক্ষে? ইউনূসের পক্ষে, বিএনপির পক্ষে, এনসিপির পক্ষে, জামাতের পক্ষে? নো, লেট মি টেল ইউ সাম ডেভেলপমেন্ট। অনেকে জানে বাংলাদেশের, অনেকে জানে না। এটা নেয় না হিসেবে, ইউনূস গভর্নমেন্টের ইম্পর্টেন্স ইজ গন। এটা কখন থেকে গন? আমি বলি, যেদিন থেকে থাইল্যান্ডের সাথে ক্যাম্বোডিয়ার যুদ্ধ শুরু হয়েছে, ক্যাম্বোডিয়ার বর্তমান যে ক্ষমতায় আছে হি ফ্ল্যাট টু চায়না, সে একটু চলে গেছিল ওখানে, ফ্লু টু চায়না। চায়না জাহাজটা নিয়ে যখন থাইল্যান্ডে আক্রমণ করতে আসছে, থাইল্যান্ড বুঝলো যে পারবে না। আমেরিকা বলছে যে আই উইল হেল্প ইউ। আমেরিকা ট্রাই টু সাপোর্ট থাইল্যান্ড, এবং বলছে তুমি যদি আমাদেরকে ওপেন করে দাও প্যাসেজটা, মিনিং বাংলাদেশ এখন আর নাই কিন্তু করিডোর, থাইল্যান্ড দিয়ে, থাইল্যান্ডের ভৌগোলিক অবস্থান চিন্তা করলে দ্বিতীয় মহাযুদ্ধের পরেই কিন্তু, ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডের পরেই কিন্তু থাইল্যান্ড ডেভেলপ করছে, আজকে থাইল্যান্ড হয়েছে। এটা আমেরিকা সরাসরি যদি থাইল্যান্ডকে ইনভলভ করে এবং থাইল্যান্ড যদি এগ্রি করে, which is pretty much done virtually the way it seems to me, থাইল্যান্ড দিয়ে ঢুকবে ওরা, আর বাংলাদেশের দরকার নাই, they don't need anything। এখান থেকে ইউনূসের আর কোনো ইম্পর্টেন্স নাই বাংলাদেশের। I tell you, they will just, you will see that। না, অনেকেই বলেন লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর থেকে ইম্পর্টেন্স নাই। নো, এই মহিলা ভারতে গেছে, ডু ইউ নো দ্যাট? কোন মহিলা? এই যে আমেরিকান এম্বাসির, ট্রেসিয়ান জ্যাকবসন। আমেরিকান এম্বাসি ইজ নাও নেগোশিয়েটিং উইথ ইন্ডিয়া। এই গত এক সপ্তাহের ঘটনা বলতেছি আমি। ইজ টকিং টু ইন্ডিয়া এগেইন। তাহলে আপনার কাছে প্রশ্ন যে, মানে এটার বিষয়বস্তুটা কি? যে সামনের ইলেকশনে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যেভাবেই হোক, মানে এই ধরনের কিছু একটা? ইলেকশনে আওয়ামী লীগের ব্যাপার না, এখানে তাদের ইন্টারেস্ট, আমেরিকান ইন্টারেস্টটা কি এটা বুঝতে হবে। ইজ নট অ্যাবাউট আওয়ামী লীগ, বিএনপি। না, মানে আমার দর্শকদের বোঝার জন্য, আমেরিকান ইন্টারেস্ট কি, এটার জন্য আমেরিকা নেগোশিয়েশন করবে ইউনূসের সঙ্গে বা বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে। তার ইন্ডিয়া সে গেল কেন? তার মানে ভারতের সঙ্গে একটা সমন্বয় করবে। তাহলে এখানে ভারতের ইন্টারেস্টটা কি? ভারতের সাথে বটম লাইন আমি বলি, ভারতের সাথে ভারত অলওয়েজ ব্যালেন্স করতেছে। এক সময় ভারত ছিল রাশিয়ার পক্ষে, মোদি আসার পরে ভারত ব্যালেন্স করতে করতে মোদি অনেকটা ভারতকে আমেরিকার দিকে নিয়ে গেছে। এটা মোদির সময় হয়েছে বেসিক্যালি। এবং মোদির সাথে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমেরিকার ফরেন পলিসি থেকে শুরু করে, এশিয়ান ডেস্ক থেকে শুরু করে, মোস্ট অফ দেম আর ইন্ডিয়ান আমেরিকানস অ্যাকচুয়ালি, মোস্ট অফ দেম। ইভেন এফবিআই যে ডিরেক্টর, ইভেন এনডিআই যে ডিরেক্টর, তাদের ফরেন মিশনে এখন যে লোকজন আছে মোস্টলি আর, ইভেন রুবিও হিমসেলফ, এই যে পররাষ্ট্রমন্ত্রী, ভারতের সাথে ওরা দীর্ঘদিন ধরে সম্পৃক্ত।
সো যদি কেউ মনে করে ভারতের সাথে বাংলাদেশের ইকুয়েট করবে, ওরা ভুল করতেছে, জানে না আমেরিকান ফরেন পলিসিও জানে না, ইন্টারন্যাশনাল ফরেন পলিসিও জানে না, ভারতের যে ইম্পর্টেন্স সেটা ওরা জানে না। এটা উই হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল, বুঝতে হবে আমাদেরকে। না, ভারতের ইম্পর্টেন্স আছে কিনা আমরা আবার আসবো আপনার কাছে। অনেক ধন্যবাদ হ্যাঁ, ডক্টর জমির ঠিক আছে। চৌধুরী। মমিন মেহেদি, কি দেখছেন? গতকালকে এনসিপির সদস্য সচিব আক্তার তিনি বলতেছেন আন্দোলনে নামতে 1 সপ্তাহ লাগবে না নতুন সংবিধান না হলে। হাসান আব্দুল্লাহ বলতেছেন যে ডক্টর ইউনুস লন্ডনে গিয়ে সেজদা দিয়ে এসেছেন। নাসির পাটোয়ারি বলতেছে যে সেনাবাহিনী কিচ্ছু জানে না, এরা বন্দুক নিয়ে ঘুরে, এদের কোনো ব্রেন নাই। আর কি কথাবার্তা। জামাত ইসলাম বলতেছে পিয়ার না হলে আন্দোলনে নামবে। এখন দেশে কি আরেকটি আমরা নতুন বিপ্লবের মুখোমুখি কিনা, এবং সেই বিপ্লবে কি মানে সেই বিপ্লবে কি হবে আর কি, সেই বিপ্লবটা কোন দিক থেকে আসবে, কি মনে হয় আপনার দেশের এই পরিস্থিতিতে? প্লিজ। জনাব মমিন মেহেদী, শুনতে পাচ্ছেন আপনি? জনাব মমিন মেহেদী, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। প্রশ্নটা আরেকবার করেন ভাইয়া প্লিজ। জি জি জি, প্রশ্নটা হচ্ছে যে এই যে এনসিপির নেতারা ইদানিং খুব মানে কড়া কড়া কথা বলতেছে। তারা বলতেছে নতুন সংবিধান, তারপরে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলতেছে, জামাত বলতেছে আন্দোলনে নামবে বিএনপির বিরুদ্ধে। নির্বাচনটা আসলে হবে কিনা, এবং আপনি কি মনে করেন আর কি বিপ্লব শুরু হবে কিনা? আপনার মাইকটা একটু অন করুন প্লিজ। জি, এবার ঠিক আছে, এবার বলেন। আচ্ছা আচ্ছা, উনি 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 চলেই গেলেন। আমরা তাহলে ব্যারিস্টার ফারুক আপনার কাছে ফিরে যাই। সেটা হচ্ছে যে ধানমন্ডি 32 নম্বরে কিছু লোক স্লোগান দিচ্ছে, তারেক ভাই কথা দিলাম 32 নম্বর দখলে নিলাম। কি অর্জন করলো বিএনপি? ধন্যবাদ। Actually, BNP has achieved nothing on that occasion, particularly. They have achieved nothing. আর যদিও তারা এটাকে কনডেম করে নাই, আমি পার্সোনালি মনে করি এটা বিএনপি হাইকমান্ডের নির্দেশে হয় নাই, বাট দে শুড হ্যাভ কনডেমড ইট। কারণ হচ্ছে ইট গোজ এগেইনস্ট দেম ডাইরেক্টলি। আই সে প্রথম এখানে প্রকৃত ফ্যাক্টটা কি হয়েছে আমি যেটা মনে করি পার্সোনালি, সেটা হচ্ছে এইটা বিএনপি হাইকমান্ডে তো হয়ই নাই। আর ওই ধানমন্ডির স্থানীয় নেতাকর্মীরা তারা ইস্যু খুঁজতেছিল হাইলাইটেড হওয়ার জন্য, টাইমলাইটে আসার জন্য। বাংলাদেশের রাজনীতিতে এরকমই হয়, সেই জন্য তারা অতি উৎসাহিত হয়ে এই কাজটা করছে। এক, এবং বিএনপি শুড হ্যাভ ক্লিয়ার দেয়ার পজিশন অ্যাকচুয়ালি যে অ্যাবাউট দিস। তো এবার প্রশ্ন হচ্ছে কারা ওইখানে গিয়েছিল ফুল দিতে। আমি মনে করি এগেইন এই যারা ফুল দিতে গিয়েছিল সেখানে ওরে আওয়ামী লীগ পরিবারের কোনো লোক না, এবং বঙ্গবন্ধুকে বা শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে, সেই জন্য তারা যায়। তারা যদি ভালোই বাসতো তাহলে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে ফুল দিতে যেত টঙ্গিবাড়িতে, টঙ্গিপাড়া না এই যে মাজারটা, সেখানেই যেত। একজন আলেম যে উনি নিজেকে মাওলানা পরিচয় দিয়েছে, হি শুড হ্যাভ নোন বেটার দেন আদার্স। সে ওখানে চলে গেছে জিয়ারত করবে। কোথায়? ধানমন্ডি জিয়ারত করার জায়গা, সেখানে বঙ্গবন্ধুর লাশ আছে না খবর আছে। আর প্রতিকৃতি, এটা তো আলেমরা তো এটা করতে, এটা তো এগেইনস্ট দেম, এটা তো তারা করতে পারে না। কেন গিয়েছে জানেন? সে তার স্ত্রীকে এবং বাচ্চাকে নিয়ে গেছে, জানে ওইখানে গেলে একটু ধাক্কা খাবে, চট্টাপট খেতে পারে, মিডিয়া অ্যাট্রাক্ট করবে, এটাতে সে হাইলাইটেড হবে, ভাইরাল হবে, এবং আওয়ামী লীগের ফোকাসে আসবে। এনিবডি, ধরেন একজন রিক্সাওয়ালার বেশে চলে গেছে, আর কিছু মানুষ গেছে, জানে যে ওইখানে ছাত্র দলের লোকজন আছে, ওইখানে গেলে ইউজ ক্যামেরা, মিডিয়া অ্যাট্রাক্ট করবে, এবং আমাকে চট্টাপট দিতে পারে, ধাক্কা খেতে পারি, গেলে কি তাহলে কি হয়েছে, আমাকে তার কান ধরে উদ্বাস করাবে না, হয়তো চট্টাপট দিবে, এটা দেখেই গেছে। ওরা ওইখানে গেছে আপনার হাইলাইটেড হওয়ার জন্য। প্রকৃত আওয়ামী লীগের যদি প্রকৃত তারা আওয়ামী লীগ গভর্নর বা বঙ্গবন্ধুকে ভালোবাসে, তাহলে ওইখানে তো যাওয়ার কিছু নাই। টু বি অনেস্ট, ওইখানে উস্কানি দেওয়ার জন্য যাচ্ছে। প্রথমে কিন্তু আমি বলেছি যে বিএনপি হ্যাজ অ্যাচিভড নাথিং অন দ্যাট অকেশন, ইভেন দে লস্ট সামথিং।
রাইট, এবং বিএনপির হাইকমান্ডে ওটা পায় না। কিন্তু যারা গিয়েছে আমি মনে করি ওরা গেছে ভাইরাল হওয়ার জন্য, এটা তাদের ধান্দাবাজি, বুঝতে পারছেন, ক্লিয়ার ধান্দাবাজি। এটা ক্লিয়ার ধান্দাবাজি না হলে সেখানে কি তার, সেখানে তো ফুল দিব তো মাজারে যায়, তারপরে বঙ্গবন্ধুর মাজারে যাবে, তারপরে ফ্যামিলি মেম্বার যারা আছে যেখানে কবর দিয়েছে সেখানে যাবে। না এখন বঙ্গবন্ধুর মাজারে গেলেও কি যাইতে পারতো? বঙ্গবন্ধুর মাজারে তো কেউ ওইখানে তো কেউ ব্যারিকেড দেয় না। এখন যাইতে পারতো কিনা সেটা তো আমরা বলতে পারতাম, কিন্তু যায় নাই তো ওইখানে। আগে কারা গেছে, পজিশন কারা নিয়েছে, আগে পজিশন কে নিছে, বিএনপি টুক দ্য পজিশন, তা সেখানে কেন যাবে সে? এটা তো পজিশন নেওয়া হয়ে গেছে, ছেলে পেলে উশৃঙ্খল ছেলে পেলে ওইখানে গেলে মাইর ধরে খাবে, সেখানে সে কেন যাবে? তো তাহলে সে টঙ্গিবাড়িতে যাক, টঙ্গিপাড়া যাক, সে ওইখানে কেন যাবে? এটা ক্লিয়ার ইন্টেনশন বুঝেই যায়। এবার আসেন আমি একটু কথা বলবো, এখানে বিজ্ঞজন আছে, আমার কথাটা হয়তো কিভাবে জানি না। আচ্ছা, আপনারা তো ইতিহাস বেশি জানেন, অবশ্যই বেশি জানেন, স্যার আমার চেয়ে বেশি জানেন, মানে আমরা তো জানি না টু বি অনেস্ট। আচ্ছা, এটা কি শোক দিবস, জাতির শোক দিবস? এটা কিভাবে হয় আমার বললে ধরাই দিবে। আচ্ছা, এই যে এই 15 তারিখে 1971 সালে 15ই আগস্ট যখন শুক্রবার ছিল, যখন এই ইয়েটা কারফিউটা লিফট করা হয়েছে, তখন হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আনন্দ উল্লাস করতে আসে নাই, রাস্তায় নামে নাই। নামছে কিনা সেটা বলেন, আমি জানি না। আপনারা যদি জেনেও এটা হাইড করেন, আমি একটু শেষ করব। হাজার হাজার বয়স কত ছিল তখন? তখন আপনার বয়স কত ছিল? আমি জন্মই নেই, আমি পড়েছি, আমি প্রশ্ন করতেছি। আমি যখন আসবে এটা তখন আমি আপনি লার্ন ফ্রম ইউ, আমি কোশ্চেন করতেছি, কোশ্চেন করে জানান। হাজার হাজার মানুষ আসে নাই, হুমায়ুন আহমেদ তার বইতে লেখে নাই যে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আছে, কিন্তু আনফরচুনেটলি মানুষগুলো সব হচ্ছে আনন্দ করতেছে এবং এই মৃত্যুর বিপক্ষে। এবং এই যে তাজউদ্দিনের মেয়ে, উনি বইতে লেখে নাই যে আমার কাজের ছেলে বাইরে থেকে এসে দেখে হাজার হাজার মানুষ রাস্তায়। তো ঠিক আছে, এটা it could be a shocking day for this family, it could not be shocking day for the whole country, কারণ হোল কান্ট্রি ওই দিন শোকায়িত ছিল না। আমি সেই দিন একটা ইয়ে দেখলাম, আমি ভিডিও দেখলাম, এটা হচ্ছে বিবিসির মনে হচ্ছে, বলা হচ্ছে যে ইট হ্যাপেন্স, ইটস লাইক দ্যাট নাথিং হ্যাপেন অন দ্যাট ডে ইন ঢাকা। ঠিক আছে, তো ঠিক আছে, এটা কিন্তু ইটস ক্লিয়ার শকিং ডে ফর দিস ফ্যামিলি, বাট এইটা জাতির শকিং ডে আপনি আমার উপরে চাপাই দিলি কি আমি যদি মানতে নারাজ? কারণ ওইখানে তো আমি বলি অর্ধেক মানুষও যদি নেমে আসে ওই দিন আনন্দ উল্লাস করার জন্য, অর্ধেক, I don't think I'm not going to say that most of the people, majority number of people came to the state to celebrate it. অর্ধেক মানুষও যদি নেমে আসে ওই দিন তাকে সেলিব্রেট করার জন্য এবং মুক্তির গান গাওয়ার জন্য, তাহলে তো এটা জাতির শোক দিবস হতে পারে না। এটা অর্ধেক জাতিকে নিয়ে তো জাতি হয় না, আপনি আমার উপরে চাপাই দিবেন কেন? বঙ্গবন্ধুকে সবাই রেসপেক্ট করবে। আমার বয়স, আমি যখন কলেজে পড়ি তখন আমি দল মত নির্বিশেষে বঙ্গবন্ধুর অনুষ্ঠান পালন করতাম, তারপরে ওনার 7ই মার্চের ভাষণ শুনতাম, আমাদের ফ্যামিলির সবাই। কিন্তু তারা যেভাবে জোর করে চাপিয়ে দিয়েছে এবং জোর করে যেভাবে এটা সেগ্রিগেট করছে, এরপরে এই সমস্যাটা হয়েছে। এখান জাতি, আচ্ছা আরেকটা কথা, উনি কি বাঙালি জাতির পিতা, তাই না? আমি কিন্তু এগেইন এগুলো সবগুলো প্রশ্ন স্যারের কাছে, বাঙালি জাতির পিতা। তো আমরা যারা বলি উনি বাঙালি জাতির পিতা, আমরা যারা বলি আমাদেরকে আন্দাজ আছে বাঙালি জাতির জন্ম কবে হয়েছে, ওনার বাবার জন্মের আগে। এবার বলছেন বাংলাদেশের জাতির পিতা, তা বাংলাদেশের জাতির অর্ধেক মানুষ মুসলমান যারা আছে, না আমাদের জাতির পিতা ইব্রাহিম। তো কেউ যদি বলে যে না, সবাই যদি বলে হি ইজ আওয়ার ন্যাশনাল হিরো, হি ইজ আওয়ার ফাদার, দ্যাটস ফাইন। কিন্তু কেউ যদি অর্ধেক মানুষ অথবা 1/3 মানুষ যদি না মানে, আপনি চাপাই দিতে যান কেন? দিস ইজ মাই কোশ্চেন, আপনি চাপাই দিতে কেন যান? এখানে তো এখন আমার কোশ্চেন, আমি ইতিহাস পড়েছি কিন্তু দেখি নাই। আমার কোশ্চেন আপনি যদি মিথ্যা বলেন, যদি হাইড করেন, তাহলে আপনারা ইতিহাসের কাছে দায়ী থাকবেন। সেখানে কি আপনি মনে করেন নাই যে বাংলাদেশে অর্ধেকেরও বেশি আনন্দ করেছে, এটাকে উদযাপন করেছে মৃত্যুটাকে? এগেইন দিস ইজ ভেরি আনফরচুনেট, এই ধরনের হত্যাকাণ্ড ভেরি আনফরচুনেট, কারণ এখানে অনেকগুলো ইনোসেন্ট মানুষ মারা গেছে, আবার এরকম কিছু মানুষ মারা গেছে যারা মারার মতো অপরাধ, মরে যাওয়ার মতো অপরাধ করে না। দিস ইজ ডিসপ্রপোর্শনেট পানিশমেন্ট ছিল এটা। আর এটা তো আইনের, এটা হচ্ছে এটা একটা মব, ডিসপ্রপোর্শনেট পানিশমেন্ট ছিল। কিন্তু এই মৃত্যুর পরে মানুষ কি মনে, অর্ধেক মানুষ অথবা অর্ধেকের চেয়ে কিছু কম মানুষ মনে করে না যে আমাদের মুক্তি হয়েছে, আমরা নাজাত পেয়েছি? তাহলে এটা জাতির শোক দিবস কিভাবে হয়? ইজ অয়েল ইজ ফাইন, ইজ ট্র্যাজেডিক ডে এজ আ ফ্যামিলি শোকিং ডে হতে পারে। তো আপনি চাপাবেন কেন? আপনি যদি না চাপান, বঙ্গবন্ধুকে কে না জানে? বঙ্গবন্ধুর ইতিহাস পড়লে সবাই ওনাকে রেসপেক্ট করবে। আপনি চাপান, এটাকে আপনি উত্তর শুনতে চান?
না, অবশ্যই। প্রফেসর জমির আমরা একটু আসবো। বেশার ফারুক আপনি যদি শেষ করেন, বেশার ফারুক আপনাকে এটা প্রশ্ন করি, আপনি কয়েক সেকেন্ড উত্তর দেন। সেটা হচ্ছে যে যদি বিএনপি নাই চায় যে বিএনপির লোকজন ওইখানে গিয়ে স্লোগান দেয় যে তারেক ভাই কথা দিলাম, ধানমন্ডি বত্রিশ দখল নিলাম, তাহলে তারা পরবর্তীতে একটা বিবৃতি দিতে পারতো যে যে আমাদের অতি উৎসাহী কর্মীরা ওইখানে গিয়েছে, তাও তো দেয়নি। That's why I told তার you. মানে কি এই বিএনপি তার চাঁদাবাজি এগুলো ঢাকতেই কি তারা একটা নতুন একটা ইয়ে করলো, যে মানে কি মনে হয় আপনার? BP is confused. They have failed miserably to condemn it. I told that they are this stage. After the Jana, I'm going to see BMP miserably failed, and they have nothing on it. They have achieved nothing on that, and they have failed to condemn it. It is BMP failed for several. Even they was trying to grab some Awami League votes, and on that, after following the incident, they have lost it. They have lost it. জি, They have lost. আমারও তাই মনে হয়। মুমিন মেহেদী, আপনি কি এখন শুনতে পাচ্ছেন আমাকে প্লিজ? জি, জনাব মুমিন মেহেদী, আপনার মাইকটা অফ আছে, একটু মাইকটা অন করুন। আপনাকে আমি দীর্ঘদিন পর টকশোতে পেয়েছি, আপনার কথা শোনার জন্য উদগ্রীব হয়ে আছি। জি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার সাথে যুক্ত হতে পেরে আমিও নিজেকে অনেক ধন্য মনে করছি, এবং যারা আপনার ভিউয়ার্স যারা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং প্যানেলে যারা রয়েছেন বিশেষ করে জমির স্যার অনেক চমৎকার করে বলেছেন। ফারুক ভাইয়ের সাথে আজকে প্রথম আমার দেখা হচ্ছে, তাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নের আলোকে আসবো, তার আগে একটু বলে রাখি, বাংলাদেশ এই গত 54 বছরে যে দুঃসময় অতিক্রম করেছে, তার চেয়েও কিন্তু ভয়ঙ্কর সময় আমরা গত 1 বছর অতিক্রম করছি। আপনারা অনেকে বলতে পারেন বাক স্বাধীনতা পেয়েছি, কথা বলতে পারছি, আমরা তো খুব ভালো আছি। আদৌতে কিন্তু এগুলো সব মিডিয়া ট্রায়াল চলছে, মিডিয়া কূপ হচ্ছে। আমরা কিন্তু আক্ষরিক অর্থে বাংলাদেশের মানুষ ভালো নাই। ওই যে ফারুক ভাই কিছুটা বলতে চেষ্টা করেছেন, আমি তার সাথে একটু সংযুক্ত করে বলতে চাই। বাংলাদেশে প্রথম 3 মাস দ্রব্যমূল্য যে অবস্থায় ছিল, সেই অবস্থা থেকে একটু পরে একটু কমানোর চেষ্টা করা হয়েছে। পরে আমরা দেখলাম যে শীতকালে একটু দ্রব্যমূল্য কমেছিল, বিশেষ করে সবজির দাম। এখন কিন্তু সবজির দাম আবার বেড়েছে। চালের দাম কিন্তু 8 দফা বেড়েছে, তেলের দাম 6 দফা বেড়েছে, সয়াবিন তেলের দাম 6 দফা বেড়েছে। যারা বাজারে যান তারা ভালো জানেন, 6 দফা সয়াবিন তেলের দাম বেড়েছে। আমাদের যে বাণিজ্য উপদেষ্টা আছেন তার সম্পর্কে আপনি কি জানেন বা আপনারা কি জানেন আমি জানি না, দর্শক খুব ভালো জানে। তিনি উপদেষ্টা হওয়ার পরে তাদের যে আকিজ কোম্পানি ছিল সেটিকে একটা ভাগ করে তিনি এটিকে আকিজ বশির গ্রুপ করেছেন। আমরা গত 1 বছরে শুধু উপদেষ্টাদের আঙুল ফুলে কলা গাছ হতে দেখেছি, আর কিচ্ছু আমরা পাই নাই। যে কারণে আজকে দেখবেন যে উপদেষ্টারা এদেরকে ইনফ্লুয়েন্স করছে, নাসিরুদ্দিন পাটোয়ারিকে, হাসনাতকে, সার্জিসকে, নাহিদকে, যে তোমরা কথা বলো, তোমরা যা ইচ্ছা তাই বলো। ইভেন পিনাকি ভট্টাচার্যও কেউ ভদ্রভাবে কথা না বলতে বলে তাকে ইনসিস্ট করা হচ্ছে অভদ্রভাবে কথা বলতে। যে কারণে তিনি কিন্তু আমাদের শেখ হাসিনার যেমন 14 গোষ্ঠী উদ্ধার করেছেন, তিনি কিন্তু আমাদের প্রধান উপদেষ্টারও 14 গোষ্ঠী উদ্ধার করেছেন গতকালকে। এই ইলিয়াস সাহেব, কনক সারওয়ার এবং এই পিনাকি সাহেব একসাথে মিলে আমাদের ডক্টর ইউনূসের 14 গোষ্ঠী উদ্ধার করেছেন। আমরা যদি ডক্টর ইউনূসকে নিয়ে ন্যূনতম একটা কথা বলি, সেক্ষেত্রেও ন্যূনতম একটা মানে রাজনৈতিক শিষ্টাচার বা ব্যক্তি শিষ্টাচার বা পারিবারিক শিষ্টাচার, সমাজ শিষ্টাচার বহির্ভূত কথা বলি, সেক্ষেত্রে কালকে দেখা যাবে যে আমাকেও সে এসে বলবে, আপনি এটা বললেন কেন, আপনার বিরুদ্ধে তো ওয়ারেন্ট জারি হয়ে যাবে, আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, আপনার বিরুদ্ধে এটা হবে সেটা হবে। একজন ওসি পর্যন্ত আমাদেরকে সে থ্রেট দেয়। ভাই কি বলবো, শেখ হাসিনার সময় এবং এই সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে যে আমরা আগে কথা বলতাম, কথা বলার পর গুম হয়ে যেতাম, আর এখন কথা বলার পরে হুমকির মুখোমুখি হই। এই হইলো বর্তমান অবস্থা। যে কারণে তারা কথা বললে কিছু যায় আসে না, কিন্তু আমরা যেমন আপনার লাইভে আমি কথা বলছি। জি জি জি, না না, কিছু এটা বলছেন? না কিছু বলিনি। জি, বলুন, কন্টিনিউ করুন। আচ্ছা আচ্ছা আপনার লাইভে যে কথা বলছি, আপনার লাইভে কথা বলছি, একটু একটু এদিক সেদিক হয়ে গেলেও কালকে হয়তো আমাকে স্থানীয় যে ছাত্র নেতা আছে, শিক্ষার্থী নেতা আছে, তিনি এসে বলবেন আপনার পত্রিকা অফিস তো বন্ধ করে দিব। আমার অফিস কাকরাইলে, তিনি অফিস বন্ধ করে দিবেন। আমার পার্টি অফিস পল্টনে, তিনি আমার অফিস বন্ধ করে দিবেন। এই হলো বর্তমান রাজনৈতিক অবস্থা। আর সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা তো সেদিকে আমরা নাই গেলাম। আর সবচেয়ে যেটি বড় কথা, কষ্টের কথা, দুঃখের কথা, সেটা হচ্ছে সেনাপ্রধানেরই কোনো মেরুদণ্ড নাই। আমরা কোথায় যাবো বলেন? সেনাপ্রধান যেখানে বক্তব্য দিচ্ছেন সেখানে পেছনে
আহ, অমুক দলের ভোট চাই তমুক দলের ভোট চাই লাগানো, তিনি খেয়াল করবেন না? তার সাথে যারা ফোর্স আছে তারা খেয়াল করবে না? কেউ কোনো খেয়াল করলো না। না তিনি এই না ব্যাপারে মমিন কোনো কথা না বলছেন না, মমিন মুখ মমিন খুলছেন না, মমিন এই মেহেদী, বিষয়টা নিয়ে ওইটা ট্রল করছেন। ওইটা ওইটা বিএনপির না, ওইটা ওইটা পাশে একটা স্টেজে ছিল বিএনপির সাংবাদিক এমন করে ফোকাস করছে যে ওইটা বিএনপির জুম দিয়ে টানছে, ওইটা বিএনপির না। আমি সেটাই বলছি, সেই বিষয়ে বলছি। তিনি যখন কথা বলছিলেন আমরা দেখেছি সেটা, আমাদের যে নিয়ে এটা জুম করেছেন তিনিও বলেছেন যে এটা আমরা ইন্টেনশনাল করি নাই, তাকে ক্লোজ করতে গিয়ে পেছনে এটা চলে এসছে। কারণ তার পেছনে ওই ব্যানারটা ছিল, ওই পাশে ব্যানারটা পেছনে ছিল। এখন এই যে ব্যানারটা ছিল, আশেপাশে তো দেখতে হবে। একজন সেনাপ্রধান কোথাও গেলে ডানে বামে কি হচ্ছে সেটা খবর নিতে হবে না? এতটা কেয়ারলেস হয়ে গেছে সেনাপ্রধান যে কোথায় কি বলতে হবে সেটাও তিনি ভুলে গেছেন। এই বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা আছি। তার মধ্যে এই নাসিরুদ্দিন পাটোয়ারি যেটা বলেছে ডিজিএফ এর ব্যাপারে, সেই ব্যাপারে আমার যথেষ্ট আপত্তি রয়েছে। আমি বলতে চাই ডিজিএফ এর দ্বারা আমি মোমিন মেহেদী তো গুমের শিকার হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন মিশন ভাই, আপনি দেখেছেন সেসব তথ্যগুলো, এই গণমাধ্যমে এসছে, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া এসছে। তা আমরা তো সেই ডিজিএফআই কে নিয়ে প্রশ্ন করছি না, আমরা প্রশ্ন করতে চাই না। আমরা বলতে চাই আপনারা সংস্কার করতে এসছেন, সংস্কারটা যথাযথভাবে করেন। আপনারা যাকে ইচ্ছা তাকে গালি দিবেন, যাকে ইচ্ছা তাকে ধ্বংস করে দিতে চাইবেন, যাকে ইচ্ছা তাকে যে কোনো জেলা আপনারা ধ্বংস করে দিতে চাইবেন, মানচিত্র থেকে কোনো জেলাকে সরিয়ে দিতে চাইবেন। এটা কেমন শিষ্টাচার? আপনারা রাজনৈতিক শিষ্টাচার জানেন না, আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই। এরা রাজনৈতিক শিষ্টাচার জানে না, পারিবারিক শিষ্টাচার জানে না, সামাজিক শিষ্টাচার জানে না। এরা শুধু জানে অমুককে শেষ করে দিতে হবে, কাঁঠাল রানীকে শেষ করে দিতে হবে, অমুক দলকে শেষ করে দিতে হবে। আরে ভাই, বাংলাদেশের মানুষ যে না খেয়ে আছে সেই খবর রাখেন? গত পরশুদিন রাজশাহীর পবায় একটা পরিবারের 4 জন আত্মহত্যা করেছে এবং নোট লিখে গেছে যে আমরা ঋণ এবং খাবার অভাবে আত্মহত্যা করছি, মরে যাচ্ছি। এই এমন একটা সংবাদ শেখ হাসিনার সময় যদি হতো আমরা তার বিরুদ্ধে কথা বলতাম, কিন্তু ইউনূসের বিরুদ্ধে তো কথা বলতে পারি না, কারণ ইউনূস সাহেব তো নোবেল বিজয়ী, ইউনূস সাহেব তো অমুক আর তমুক। আর সবচেয়ে বড় কথা কি জানেন? ইউনূস সাহেব কোনো সংবাদ শোনে না, সংবাদ দেখেন। ওই যে ফাটাকেষ্ট নামে একটা ভদ্রলোক সিনেমা করেছিলেন, মিঠুন চক্রবর্তী সম্ভবত, তিনি বলেছিলেন যে ফাটাকেষ্ট সংবাদ লেখে না, সংবাদ শোনে না, সংবাদ দেখে না, সংবাদ জন্ম দেয়। এখন ইউনূস সাহেবরা এবং ইউনূস সাহেবের উপদেষ্টা পরিষদে যারা আছে তারা হলো ফাটাকেষ্টর বাবা। এরা সংবাদ দেখে না, সংবাদ শোনে না, সংবাদ জন্ম দেয়। এই যে সংবাদ জন্ম দেয়া লোকেরাই আজকে ভাইরাল হওয়ার জন্য যাকে তাকে যেখানে সেখানে মবের শিকার করছে, যাকে তাকে যেখানে সেখানে অপমান করছে। বিএনপির একজন সিনিয়র নেতা যদি একটা কথা বলে তাহলে তারা আবার প্রত্যুত্তরে বাজেভাবে সেটা রিপ্লাই দেয়। এই যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা আলোচনা, এই যে প্রক্রিয়াটা চলছে, এই প্রক্রিয়া থেকে কিন্তু ওই প্রক্রিয়াটাই আমি মনে করি ভালো ছিল, যেই প্রক্রিয়ায় আপনি কথা বলতে গেলে আপনাকে মাপতে হতো। আজকে আমি মোমিন মেহেদী ইউনূস সাহেবকে সম্মান করি, কিন্তু পিনাকি সাহেব সম্মান করতে পারেন না, কারণ পিনাকি সাহেবদের ওই ওয়াজ নসিহত শিখে হাদিরা বলে সাউয়া বাউয়া শিরে ফেলো। এই যে শিষ্টাচার বহির্ভূত ওয়াজ নসিহত পিনাকি সাহেবরা শেখাচ্ছেন এই শিক্ষার্থীদেরকে, সেখান থেকে বাংলাদেশ যদি মুক্তি না পায় আগামী দিনগুলো শুধু প্রতিবিপ্লব হবে না, প্রতিবিপ্লবের পরে ট্রায়াল হবে, ট্রায়াল। এবং সেই ট্রায়াল কোর্ট মার্শাল দিয়ে হবে না, ইনস্ট্যান্ট যেখানে সেখানে দাঁড় করিয়ে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিবে, যেটা তারা পুলিশ ভাইদের সাথে করেছে, যেটা তারা আমাদের সাধারণ ভাই ব্রাদারদের সাথে করেছে, যারা জয় বাংলা বলেছে তাদের বিরুদ্ধে করেছে। আজকে একটা রিক্সা চালক, আমি শেষ করে দিচ্ছি, একজন রিক্সা চালক তিনি কেন জয় বাংলা বলেছেন এই জন্য তাকে কোর্টে চালান দিলেন। কোর্টে চালান দিলে কোর্ট বলছে যে আরে ভাই জয় বাংলা বলেছে তো আমি এটা কি শাস্তি দিব? কোনো শাস্তি আমি দিতে পারবো না, তাকে আজকে জামিন দিয়েছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদেরকে চিন্তা করতে হবে এবং খুব সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে যদি পদক্ষেপ এরা নিতে ব্যর্থ হয় তাহলে শুধু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না, আপনি মিশন ভাই আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, ওই যে ওমর ফারুক ভাই তিনিও ক্ষতিগ্রস্ত হবেন, আমাদের জামির স্যার তিনিও ক্ষতিগ্রস্ত হবেন, আমরা নিজেরা যে যেখানে আছি সবাই ক্ষতিগ্রস্ত হবো। কারণ অর্থনীতি তো ধ্বংস হয়ে যাবে, সমাজনীতি ধ্বংস হয়ে যাবে, রাজনীতি তো অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। জি, পরে সুযোগ থাকলে কথা বলবো। জি, অনেক অনেক ধন্যবাদ। আপনি মোমিন মেহেদী আপনি যেগুলো বললেন আমি শুনলাম, অনেক কাছে সত্য বলেছেন, কিন্তু
আপনি শেখ হাসিনার গণহত্যার বিষয়ে একটা কথা বললেন না, যিনি 1400 মানুষকে খুন করে 20,000কে পঙ্গু করে ভারতে পালিয়ে গিয়েছেন, এবং আপনি ট্রায়ালের কথা বললেন। আমি জানি 1400 না যে মানুষ 1400 মানুষ খুন হয় না ভাই। 1400 আমি এখানে দ্বিমত পোষণ করি আপনার সাথে। 1400 মানুষ শেখ হাসিনার নির্দেশে খুন হয় নাই। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, এখানে আচ্ছা, এখানে আচ্ছা, ভেতরে ধরলাম থেকে ভেতরে ধরলাম থেকে 800। ভেতরে থেকে নিজেরা নিজেদেরকে হত্যা করেছে এমন ঘটনা আছে। না না, আমি তো বলছি ভেতরে থেকে নিজেরা নিজেদেরকে হত্যা করেছে এমন ঘটনা ঘটেছে। রিয়া গোপের হত্যাকাণ্ডের ঘটনা আপনারা কেন বলেন না? আপনারা আবু সাইদকে নিয়ে মানে আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি না, আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যে তারা আবু সাইদকে নিয়ে গান বানিয়েছে। রিয়া গোপ কি অপরাধ করেছে? রিয়া গোপ হিন্দু বলে তার গান হবে না? তাকে স্মরণ হবে না কেন? না না না, আপনার আপনারা কাছে আমার বলছেন প্রশ্ন, গণহত্যা, এটা যদি গণহত্যা হয়। আপনার কাছে জি আমার প্রশ্ন বলেন যে প্লিজ। যে যে যে- যে এই আচ্ছা, যেই যেই হত্যাগুলো হয়েছে 1600 হোক 800 হোক, আপনি এই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী মনে করেন কিনা, মমিন মেহেদী? আমি এক কথায় বলি, আমি একটা জুলাই অপরাধীদের তালিকা চেয়েছি গত 1 বছর ধরে। নতুন ধারা বাংলাদেশ এনডিবি বলেছে যুদ্ধাপরাধীদের যেরকম তালিকা হয়েছে 71-এ, এরকম একটা তালিকা আপনারা এই জুলাই অপরাধীদের একটা তালিকা দেন। তারা তো এই তালিকায় দিচ্ছে না। আমি কিভাবে শেখ হাসিনাকে অপরাধী বলবো? তারা তো শেখ হাসিনাকে অপরাধী বলতে পারে না, তাহলে আমি মুমিন মেহেদী কিভাবে বলবো? তারা যুদ্ধাপরাধীদের যেরকম তালিকা শেখ হাসিনা বা যুদ্ধ পরবর্তী সময়ে আমরা দেখেছি, এরকম একটা তালিকা কি তারা দিতে পেরেছে? জুলাই অপরাধীদের তালিকা? আপনি যদি বলেন যে এটা একটা যুদ্ধ, এটা একটা অভ্যুত্থান, তাহলে অভ্যুত্থানের নায়কদের আমরা তালিকা দেখেছি, অভ্যুত্থানে শহীদদের তালিকা আমরা দেখেছি, অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের তালিকা আমরা দেখেছি, তাহলে জুলাই অপরাধীদের তালিকা আমরা দেখবো না? আপনি আপনি গুগল সার্চ করেন, দেখেন মমিন মেহেদী বলেছে জুলাই অপরাধীদের তালিকা আমি দেখতে চাই। আমরা একটা তালিকা চাই। ডক্টর ইউনূসের কাছে আমরা শতবার বলেছি, কর্মসূচি করে বলেছি, জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলেছি, অফিসে, কার্যালয়ে, ইনডোর প্রোগ্রামে বলেছি যে জুলাই অপরাধীদের তালিকা দেন। জুলাই অপরাধীদের তালিকা যদি তারা না দিতে পারে, আমি শেখ হাসিনাকে অপরাধী বলতে পারবো না, কারণ অপরাধী বলার দায়িত্ব তাদের, আমার না। কে অপরাধী আর কে অপরাধী না সেটা বলার দায়িত্ব আমার না, আপনার না, আমাদের না। যারা এখানকার নায়ক তাদের দায়িত্ব। সে নায়করা কি করে? ঘুমায়? সে নায়করা কক্সবাজার দেয় বোরকা পরা মহিলা নিয়া? নায়করা কি করে? নায়কদেরকে বলেন যে শেখ হাসিনা যদি অপরাধী হয় তালিকা দিচ্ছ না কেন? শেখ হাসিনা 1 নম্বর অপরাধী, তারপর সিরিয়ালে সবাই। আমি মুমিন মেহেদী যদি অপরাধী হয়ে থাকি, জুলাই অপরাধী, সেখানে তালিকায় নামানছো না কেন? কারণ তোমার বাবা আছে, সার্জিসের বাবা জুলাই অপরাধী, হাসনাতের বাবা জুলাই অপরাধী। বললে তো বলবেন মুমিন মেহেদী ভুল বলেছে। আমরা ভুল বলি না, ভুল বলি। আসিফ মাহমুদের বাবাও জুলাই অপরাধী, কারণ এরা সবাই আওয়ামী লীগের লেজুর ভিত্তি করে এসছে। সার্জিস নিজে জুলাই অপরাধী, ছাত্রলীগ করেছে, ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছে, হল কমিটিতে নেতৃত্ব ছিল। খালি ওই শেখ হাসিনা আওয়ামী লীগ, শেখ হাসিনা আওয়ামী লীগ। আরে ভাই, দেশের মধ্যে অর্থনৈতিক অবস্থা কাঠামো ভেঙে পড়ছে, দেশের মানুষের পেটে ভাত নাই, প্রতিদিন দ্রব্য মূল্য বাড়ছে, চালের দাম বেড়েছে 8 দফা, তেলের দাম বেড়েছে 6 দফা। শেখ হাসিনার সময় এগুলো নিয়ে কথা বলেছি, শেখ হাসিনা গুম করে দিয়েছে। এখন এগুলো নিয়ে কথা বলতে গেলে বলে যায় দোসর দালাল দালাল। আরে ভাই, দালাল আমি না, দালাল তোমরা, তোমাদের 14 গোষ্ঠী দালাল, যে কারণে তোমরা জুলাই অপরাধীদের তালিকা দিতে পারছো না। জুলাই অপরাধীদের তালিকা দাও, তালিকা দিয়ে তারপরে বলো যে আমরা জুলাই অপরাধীদের তালিকা দিয়েছি, এই তালিকা অনুযায়ী সবাই অপরাধী, তোমরা জুলাই অপরাধীদেরকে নিয়ে কোনো কথা বলবা না। জুলাই অপরাধীদের তালিকা চাই, তালিকা দিতে বলেন। জি, অনেক ধন্যবাদ। জুলাই অপরাধীদের তালিকা না দেয়া ছাড়া জুলাই অপরাধীদের, আমি আমি আপনাকে এই বিষয়ে একটু কনসার্ন করি, এই বিষয়ে আপনি অনুরোধ জানাই। জমির স্যার রয়েছেন, ব্যারিস্টার ফারুক ভাই রয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, জুলাই অপরাধীদের তালিকা কেন দেওয়া হয় না এই বিষয়ে আপনারা একটু কথা বলেন। আপনারা জি, জুলাই নায়কদের তালিকা দিচ্ছেন, শহীদদের তালিকা দিচ্ছেন, আহতদের তালিকা দিচ্ছেন, উপদেষ্টাদের তালিকা দিচ্ছেন, জুলাই অপরাধীদের তালিকা দিচ্ছেন না কেন? তার মানে আপনারা শেখ হাসিনাকে হালাল করতে চাইছেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। ভীষণ। জি জি জি, আমি কি একটু কথা বলতে পারবো? না, এখন তো আপনার রিটার্ন। আপনি যদি একটু ব্যারিস্টার ফারুক যে বলেছেন যে বঙ্গবন্ধুর এগুলো, এবং আমি আসতেছি, আমারও কিছু প্রশ্ন আছে কিন্তু আপনার। না ঠিক আছে, আসুক। এই কথাগুলো একটু আলোচনা করি সামান্য। ব্যারিস্টার ফারুক, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কনসার্ন এন্ড ইস্যুস। এটা ভ্যালিড প্রশ্ন, সবারই প্রশ্ন। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিব 15 আগস্টে 75-এ মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে,
আমি ডিটেইলে আর যাচ্ছি না, কে হত্যা করেছে, কেন হত্যা করেছে, এটা সবাই এর মধ্যে জানে অলরেডি। 75 থেকে এ পর্যন্ত অনেক ভিডিও, অনেক তথ্যপাত্র বেরিয়েছে, মার্কিন কংগ্রেশনাল কমিটিতে, মার্কিন লাইব্রেরিতে এগুলো বেরিয়ে এসছে যে আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তিকামী জনগণকে দমানোর জন্য বিভিন্ন দেশের ইতিহাসে কিল করেছে। দেয়ার মিশন ইজ টু কিল। সো বঙ্গবন্ধু পার্ট অফ দ্যাট। ওকে, নাও কেন কিল করেছে? বাকশাল, রাইট? আমি যদি এখন একটা প্রশ্ন করি, চাইনিজ সিস্টেম কি সিস্টেম? চায়নাতে কোন সিস্টেম? ওয়ান পার্টি সিস্টেম। সৌদি আরব থেকে মিডল ইস্টে কোন সিস্টেম? রাজার দেশ, ওখানে কোনো গণতন্ত্র, কথা বললে গলা কাটা, হাত কাটা, গলা কাটা, ওখানে কোনো আর কিছু নাই। আমি তো ছিলাম মিডল ইস্টে। আমি 2006 থেকে 13 সাল পর্যন্ত কাতার ইউনিভার্সিটির ডিরেক্টর এবং প্রফেসর ছিলাম কাতার ইউনিভার্সিটিতে। আবুধাবিতে রাবদান একাডেমি, যেটা যেটা আবুধাবির বর্তমান যে প্রেসিডেন্ট তার নিজের প্রতিষ্ঠান রাবদান একাডেমি। আমি বললাম ফরমার ডিরেক্টর ছিলাম, একটা ফাউন্ডিং ডিরেক্টর যখন শুরু করছে। আমি 2 বছর কন্ট্রাক্টে গেছিলাম, দেন আই কেম ব্যাক টু আমেরিকা। হাউএভার, গোয়িং ব্যাক টু দ্য পয়েন্ট, রাশিয়া কি ওয়ান পার্টি সিস্টেম, ভার্চুয়ালি ওয়ান পার্টি, ওখানে কোনো ডেমোক্রেসি নেই। চায়না ওয়ান পার্টি সিস্টেম, কিউবা ওয়ান পার্টি সিস্টেম। শেখ মুজিব বাকশাল করছে, গণতন্ত্র হত্যা করছে। তাইলে আসতেছি এখন কিছু, এই যে মেহেদী খুব ইম্পর্টেন্ট একটা, আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হলো মেহেদীর প্রশ্ন। আমার ছোট ভাইয়ের সাংবাদিক হিসেবে তার দৃষ্টিভঙ্গি প্রচন্ড প্রখর এবং সে সত্যবাদী লোক, এটা আমি বুঝতেছি। যদিও প্রথম পরিচয়, আমি তার কিছুই জানি না ব্যাকগ্রাউন্ড, কিন্তু তার কথাবার্তা ক্লিয়ার যে আচ্ছা না, প্রথম পরিচয় হলো আমরা সবাই আপনার টকশো দেখি। আচ্ছা, লেট মি টেল ইউ ওয়ান থিং। এই যে মেয়েদের কথা সূত্র ধরে আমি বলছি, শিবির কারা শিবিরের লিস্টে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার লিস্ট প্রকাশ করতেছে না কেন? শিবিরে কিন্তু কারা শিবিরের বিভিন্ন কমিটিতে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই লিস্ট তারা এই পর্যন্ত করে নাই, প্রকাশ করে নাই, সাবমিট করে নাই। কেন? কারণ শিবিরের অনেক লোক যারা এখন লম্বা লম্বা কথা বলতেছে, হেলমেট পরে ছাত্রলীগের ভিতরে ঢুকে, এই যে মেহেদী যে কথাটা বলল, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন। এটা কোনো গুজব না, এখন তো বেরিয়ে আসতেছে কথাগুলো, তারাই তো স্বীকার করতেছে, তারা অনেকেই স্বীকারও করছে এখন। এক, আমাদের ব্রিগেডিয়ার জেনারেল শকাওয়াতের কথা খেয়াল আছে? বুলেট, এই বুলেট পুলিশের নাই, কিন্তু আমদানি করে নাই। একটু থামাই, আমি দায়িত্ব নিয়েই বলছি, এই বুলেট 2022-23 সালে শেখ হাসিনা প্রচুর কিনে এনেছে, 7.62। না না, এটা আর্মি সেমি অটোমেটিক বুলেট। আচ্ছা, আমি প্রমাণ দেব, আমি চৌধুরী, আমি প্রমাণ দিতে পারবো। দ্য ডেইলি স্টার, মেট্রো নিউজ, ঠিক আছে, আমি প্রচুর এনেছে এবং অনেক ভিডিও আছে যে পুলিশ স্পষ্ট গুলি করতেছে ওইটা দিয়ে। গোয়িং ব্যাক টু দ্য পয়েন্ট অফ মেহেদী এগেইন। জি, এই যে মব, এই যে হাসনাত হাসান একটা ছেলে দেখলাম সময় টিভিতে গিয়ে কর্মচারীদেরকে বরখাস্ত করা হইলো তার কথায়, সময় টিভি বন্ধ করে দিল, বিভিন্ন জায়গা থেকে হুমকি দামকি দিয়ে টাকা পয়সা নেয়া, বসুন্ধরা, বিভিন্ন টিভি স্টেশন, বিভিন্ন মালিক, এর মধ্যে কয়েকজন ধরা পড়ছে, আপনারা জানেন। এ নিয়ে আমি আর ডিটেল বলছেন, এগুলো ইউ নো ইট ভেরি ওয়েল। সো অল আর কালেক্টিং মানি। সে হাঁস খেতে যাবে, ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে হাঁস খাওয়ার জন্য। থিঙ্ক অ্যাবাউট ইট। নীলা মার্কেটে। আচ্ছা, গেলাম। এই যে ফারুকের কথা প্রসঙ্গক্রমে আবার ফিরে আসে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড। বঙ্গবন্ধু কে, বঙ্গবন্ধুর সংগ্রামের ইতিহাস কি, এটা আমার নতুন করে আমি আর চর্বিত চর্বণ করব না। বাঙালির ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান কেউ যদি অস্বীকার করে করুক, ব্যক্তিগত ব্যাপার। আমি তখন মেট্রিকের ছাত্র, ক্লাস 10-এর ছাত্র, 71-এ। সত্তরঘাট, আমাদের ওখানে একটা ঘাট আছে হাটাজারিতে, সত্তরঘাট। আমি শহরে আসতেছিলাম তো কি একটা কাজে, আমাদের কাজ ছিল মুক্তিবাহিনী থেকে মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করা, তাদেরকে নিয়ে ঘুরতাম।
বিভিন্ন রেগি টেকির ব্যাপারে হেল্প করতাম, সাপোর্ট দিতাম, লিভলেট, আমি নিজে লিভলেট সাইক্লোস্টাইল করে লিভলেট করেছি। আমাকে আজকে ওপেনলি বলি, এই সালাউদ্দিন সম্পর্কে বলে না? সালাউদ্দিন পাকিস্তানি ছিল, তাকে কেন ফাঁসি দেওয়া হয়েছে বলে না? ডু ইউ নো ওয়াই হি ওয়েন্ট টু পাকিস্তান? সে গেরিলা বাহিনী তাকে গ্রেনেড চার্জ করছিল, তার গাড়িতে তার এক পা জখম হয়েছিল, সে পায়ের চিকিৎসা করার জন্য সে পাকিস্তানে গেছিল, পড়তে যায় নাই। এটা মুক্তিযোদ্ধাদের, তার বাপ পাহাড়ে, তার বাপের পাহাড়ে, আমি চট্টগ্রামের ছেলে, এটাও আমি বলি, সে আমার বিভিন্নভাবে আত্মীয়, সে আমার বাপের দিক থেকেও আত্মীয়, মার দিক থেকেও আত্মীয়, ফজলগাছ চৌধুরীরা। ওকে, আমি এটা একদম ওপেনলি বলতেছি, কেউ যদি চ্যালেঞ্জ করে, তার ছেলে এবং ভাই আছে, যদি চ্যালেঞ্জ করতে পারে আমার সাথে চ্যালেঞ্জ করতে বলেন। তার বাপ তার পাহাড়ে নিয়ে লোকজনকে টর্চার করছে। রাউজানে ওই যে ইয়ে বানায় না, ওই ওরা কি বানায় বাংলাদেশে বলে তখন মদ না, এটাকে বলে ওই রাউজানে একটা হিন্দু ভদ্রলোক আছে, ওরা বানাইতো, ওকে সরাসরি গুলি করছে। এই সালাউদ্দিনের বাপ আগুন জ্বালায় দেয়া লোকজনের, হিন্দুদের সম্পদ লুণ্ঠন করা, তারপর তার লোকজন, এই মুসলিম লীগের লোকজন মেয়েদেরকে অত্যাচার করা, দর্শন করা থেকে শুরু কোনো রাউজানে বাদ রাখে নাই। রাউজান হলো হিন্দু অধ্যুষিত এলাকা, এবং প্রচুর অত্যাচার হত্যাকাণ্ড করছে। নট অনলি দ্যাট, ইভেন স্বাধীনতার পরে এই সালাউদ্দিনের সন্ত্রাসের কারণ ওখানে কোনো ইলেকশন হয় নাই, আমি নিজে সাক্ষী। তার ভয়ে ছাত্রলীগের, আওয়ামী লীগের ছেলেরা সব মিডল ইস্টে পালাইছে। সে গুলি করছে, সে রাত্রে তার লোকজন যে গুলি করে মারে ফেলতো, হালদায় ভাসায় দিত। শত শত লাশ হালদায় ভাসছে, অনেকেই জানে এই ঘটনা। সো ওদের অত্যাচার, এই যে তাকে বলতেছে, আমি ওই দিন শুনতেছিলাম তাকে কেন ফাঁসি দেয়া হলো, তাকে আগেই ফাঁসি দেওয়া উচিত ছিল। ট্রাস্ট মি, একটা জিনিস, বঙ্গবন্ধুর মতো মহৎ লোক এই ফজলগাছ চৌধুরীকে জেলে দিছিল কেন? বঙ্গবন্ধু জেলে দিছিল আজকে ব্যারিস্টার ফারুকের তথ্য ইনফরমেশনের জন্য বলি। বঙ্গবন্ধু যদি ফজলগাছ চৌধুরীকে জেলে না রাখতো, ফজলগাছ চৌধুরীকে মানুষ রাস্তায় মেরে ফেলতো দেখলে। ফজলগাছ চৌধুরীকে মানুষ মেরে ফেলতো রাস্তায়। বঙ্গবন্ধু শুধু টু সেভ হিজ লাইফ বঙ্গবন্ধু তাকে জেলে রাখছিল। শুধু জেলে রাখে নাই, ফজলগাছ চৌধুরী কেমন আছে, তার খাওয়া দাওয়ার, তার থাকার ব্যবস্থা, তার সমস্ত নিরাপত্তা ব্যবস্থা বঙ্গবন্ধু মেনটেন করতো এক সময়। নট অনলি দ্যাট, আমাকে চ্যালেঞ্জ করুক সালাউদ্দিনের, এই ফজলগাছ চৌধুরী সালাউদ্দিন তো মারা গেছে, তার ভাই, তাদের যে শিপিং ব্যবসা, এটা কে দিছে তাদেরকে? আজকে যে শিপিং এর মালিক, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার মালিক, এই ব্যবসাটা কে দিছে? বঙ্গবন্ধু শেখ মুজিব নিজে ডেকে এনে সালাউদ্দিনকে, তোর বাপ তো মারা গেছে, তুই চিন্তা করিস না, তো আমি লাইসেন্স দিচ্ছি তোদেরকে, তোরা শিপিং ব্যবসা কর। সালাউদ্দিন, ফজলগাছ চৌধুরীর বাপ কি ছিল? ডু ইউ নো দ্যাট? পুলিশের লোক ছিল, দারগা। ওকে, বললাম তো, আমার বাপের দিক থেকেও আত্মীয় আর মার দিক থেকেও আত্মীয়। তো আমি ডিটেল ওদের সমস্ত পরিবার, সমস্ত গোষ্ঠী সহ আমি জানি, সবাইকে চিনি, না জানার কিছুই নাই। আমার নানার বাড়িতে প্রত্যেক শুক্রবারে খাসি জবাই হইতো আর খাইতো ইউনুস মিয়া চৌধুরী বাড়ি, খোরশেদ আলম চৌধুরী বাড়ি, রাউজানে, গহিরায়। শুক্রবারে আসতো। আমার মামা কাঞ্চন মিয়া চৌধুরী ছিল মুসলিম লীগের প্রেসিডেন্ট। তা আপনারা বলতে পারেন আপনি তো ভাই মুসলিম লীগ ফ্যামিলির। আমার বাবা মুসলিম লীগ করতো, আমার বাবাও মুসলিম লীগ করতো। বাবা ফজলগাছ চৌধুরীকে দুলাভাই রাখতো। এনিওয়ে, আমি নিজে দেখছি এই ঘটনাগুলো, আমি প্রত্যক্ষদর্শীও বলতেছি, কিন্তু তার অর্থ এই না যে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম। আমার বাড়িতে মুক্তিযোদ্ধারা ছিল, আমি নিয়ে তাদেরকে গাইড করছি, আমি নিয়ে তাদেরকে রাত্রে ঘুরতাম, আমি
আমাদের বাড়িতে ফজলগাছ চৌধুরী যখন মিটিং হয়েছে, ঠিক আমাদের স্কুলটা আমাদের বাড়ির অপোজিটে একটা মাঠ আছে, বিরাট মাঠ, স্কুল, হাই স্কুল, গুরুদুয়ারা হাই স্কুল। ওই হাই স্কুলে ফজলগাছ চৌধুরী বক্তৃতা দিয়েছিল মুসলিম লীগের মিটিং এ, যখন সে ক্যান্ডিডেট খালেদ মিয়া হাসান আজাদের, প্রফেসর খালেদের বিরুদ্ধে যখন সে ক্যান্ডিডেট হলো, তখন আমার বাবা বলল, এই আমার বাড়িতে তো আমার দুর্ভাগ্য তো আনতে হবে। কেন আনতে হবে? না 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 আনলে তো হয় না, আমার আত্মীয়। ঠিক আছে, কাছারি করে গরু টরু জবাই করা, ছাগল টাগল জবাই করে তাকে খাওয়ানো হয়েছে। থিঙ্ক অ্যাবাউট ইট। এগুলো হলো সম্পর্ক তখনকার সময়ের। এগুলোই হলো, আমরা কি বলবো তখন, মানে অথচ আমরা অ্যাকসেপ্ট করে নিছি। আমরা সবাই ছাত্রলীগ করি, আমার চাচা আওয়ামী লীগ করে, আমরা ছাত্রলীগ করি, আমি ছাত্রলীগের নেতা তখন, স্কুল ছাত্রলীগের সেক্রেটারি। প্রফেসর খালেদ গেছে একই, প্রফেসর খালেদও মিটিং করছে, আমাদের বাড়িতে খাওয়াইছি। কেন খাওয়াইছি? আমার চাচা, খোরশেদ চাচার আত্মীয়, সে ঘনিষ্ঠ আত্মীয়, ভার্চুয়ালি আমার চাচিকে বিয়ে করা হয়েছে তার বাড়ি থেকে, আত্মীয় হিসেবে আমরা তাকেও খাওয়াইছি। এইটা এই সৌজন্যবোধটা এখন আর নাই। আমার কথা হলো, একজন আওয়ামী লীগ করতে পারে, মুসলিম লীগ করতে পারে, একজন এনসিপি করতে পারে, বিএনপি করতে পারে, সো হোয়াট? জামাত করতে পারে, সো হোয়াট? ফার্স্ট আমরা মানুষ, আমরা এক জায়গায় বসবাস করি, যে যার পার্টি করুক, কোনো আপত্তি নেই। জি প্রফেসর চৌধুরী, আমি একটু যে আপনার অনেক কথা শুনলাম, অনেক ইতিহাসও জানলাম, একটু প্রশ্ন করি যে আওয়ামী লীগ বলতেছে যে 3000 পুলিশ খুন হয়েছে, তাহলে যদি 3000 পুলিশ খুন হয়েই থাকে, তাদের ফ্যামিলি কোথায়? সরকার হিসাবে পুলিশ মারা গেছে 44 জন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে মানে 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 সরকার হিসাবে আর কি আমি যেটা বলতেছি, 3000 থেকে বেশি মারা গেছে। লেট মি টেল ইউ। না না আমি প্রশ্নটা শেষ করি, যে প্রশ্ন উত্তরটা আপনি দিবেন। তো সরকার হিসাবে 43 জন, আওয়ামী লীগ বলতেছে 3000, আপনি বলতেছেন তারও বেশি। এখন আমার প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা তো নিজে কাউকে গুলি করে নাই, শেখ হাসিনা পুলিশকে বলছে, পুলিশ গুলি করছে। তাহলে যেই পুলিশ আমাকে গুলি করে মেরে ফেলে, আমি সুযোগ পেয়ে প্রতিশোধ নিলে সেই পুলিশকে যদি আমি মারি, যেখানে আমাদের প্রচুর লোক মারা গিয়েছে, সেখানে যদি পুলিশকে আমি মারি, তাহলে আমার এটা অপরাধ হবে কিনা? আর যদি তাই হয়, যদি পুলিশ হত্যার অপরাধে ছাত্রদের বিচার হয়, তাহলে তো 71 সালে পাকিস্তানি সেনাদের হত্যার কারণে মুক্তিযোদ্ধাদের বিচার হওয়া উচিত। I agree with your point. Let me tell you. একটু সংক্ষেপে। পুলিশদের এখন কথা হলো, আমাদের ব্যারিস্টার সাহেব ওখানে আছে, ব্যারিস্টার ফারুক সাহেব। হ্যাঁ, উনি বলবেন অবশ্যই। আমিও বাংলাদেশের চিটগং ইউনিভার্সিটির আন্ডার আমিও ল পাস করেছি। আচ্ছা, তো এমনি ল না, থার্ড ক্লাস পাই নাই কখনো জীবনে। ওই মোটামুটি ভালো ক্লাসেই ছিল, ভালোভাবে পাস করেছি। ভাবছিলাম লয়ার হব, ওকালতি করব, পলিটিক্স করব, কিন্তু অন্যদিকে চলে আসছি। At any rate, let me answer your question. It's very logical question. Now the question is, যে পুলিশ যাদেরকে মারছে, কি কারণে মারছে? প্রতিহিংসার বশবর্তী হয়ে। ওকে, পুলিশ যাদেরকে মারছে, এখন যে পুলিশ যাদেরকে অ্যারেস্ট করতেছে, মারতেছে, কি কারণে মারতেছে? এখন ইউনিস গভর্নমেন্টের আন্ডারে এটা আইন প্রয়োগ করতেছে। ওকে, নাও এই যে সেনাবাহিনী ফরিদপুরে, গোপালগঞ্জে মারা গেল, মমিন মেদি আসতেছে, গোপালগঞ্জে মানুষ মারা গেল, গোপালগঞ্জে, আমি কথাটা এখন আনতেছি এই লয়ারের সামনেও, সাংবাদিকের সামনেও, গোপালগঞ্জে যে মারা গেল, সেনাবাহিনী কাউকে মারে না, কাউকে মারবে না, টাচ করবে না, কিন্তু মানুষ মারা গেল। একটা ছেলে যারা ওখানে নেতা গিয়েছে, টেল মি, তাদের কারো গায়ে কোনো আঘাত হয়েছে কিনা? তারা কিভাবে প্রোটেকশন দিয়ে ওখান থেকে চলে আসলো? মিটিং এর আগে স্টেজ ভাঙে নাই, এই জিনিসগুলো মিটিং এর আগে স্টেজ ভাঙছে, নো, মিটিং এর পরে, নো, মিটিং শেষ, যখন মিটিং অলমোস্ট শেষ, ওরা বঙ্গবন্ধুকে গালিগালাজ করতেছে, বঙ্গবন্ধুর বিভিন্ন ধরনের আছে, এখন ভিডিওগুলো আছে, আমি আর ডিটেইলে যাচ্ছি না। তখন যারা ওখানে ছিল, একজন আওয়ামী লীগের নাই, একজন ছাত্রলীগের ছিল না, গোপালগঞ্জের লোক, স্থানীয় লোক গিয়া অ্যাটাক করছে, হামলা করছে। এই ঘটনা হয়েছে, আর্মিকে স্টেজ করছে। থিঙ্ক অ্যাবাউট ইট। এর আগে কিন্তু পোলাপানদেরকে ওখান থেকে কিন্তু কোনো পোলা আহত হয়েছে, ইফ ইউ ক্যান শো,
নট এ সিঙ্গেল ওয়ান। তাইলে কেন ইট মারলে, পাথর মারলে, ছুরি নিয়ে গেলে, কিরিজ নিয়ে গেলে, বন্দুক নিয়ে গেলে, গুলি করলে কেউ কি আহত হইতো না? কেউ তো আহত হইতো। মানে ওদের যুক্তি কি, আমি একজন মেজরকে জিজ্ঞেস করছিলাম ওইখানে দায়িত্বপ্রাপ্ত, উনি বলছেন যে মানে ওদেরকে দমন না করলে এই এনসিপি নেতাদেরকে ওখান থেকে জীবন নিয়ে ফিরতে পারতো না। না আমি এটা এজন্য আমরা মাইকে বারবার ঘোষণা দিয়েছি, দেওয়ার পরে আমরা তারপর গুলি করেছি, চেষ্টা করেছি। না হাঁটুর নিচে গুলি করা। কেন গুলি করছে এটাও জানি। আমরা কে গুলি করছে, কে ব্রিগেডিয়ার দায়িত্বে ছিল পুরা, এটা আই নো দ্যাট। এটা নাসির ভাইয়ের ছেলে, আমি তার নাম বলতে চাচ্ছি না। নাসির মানে এখন যে ইলেকশন কমিশনার, তার ছেলে ওইটার চার্জে ছিল। সেই ছেলে জামাত ঘরানার লোক। নাসির ভাই নিজেই জামাত এবং বিএনপি ঘরানার লোক। আজকে কথাটা বললাম, আমি আমার খুব ঘনিষ্ঠ লোক, বড় ভাই, খুবই ভালো সম্পর্ক। আমি আর ডিটেইলে তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডও জানি না, যাচ্ছি না আমি। এট এনি রেট আমি শুধু এটুকুই বলবো, কি হয়েছে এগুলো আর না গিয়ে ওই যে আপনার প্রশ্নটার উত্তরটা দেই। তাইলে এগুলো ইনভেস্টিগেশন হইতে হবে। পুলিশ কেন মেরেছে, কাকে মেরেছে, এভিডেন্স কোথায়? অনেক সময় সিসিটিভি ছিল, অনেক এভিডেন্স ছিল। আচ্ছা, মেট্রো রেল কাকে অ্যাটাক করেছে? মেট্রো রেল কে অ্যাটাক করলো? বিভিন্ন ভবন যে পোড়াই দিল, কারা করলো এটা? এটা পরে যদিও স্বীকার করছে জামাতের পোলাপানরা, এই সমন্বয়কারীরা, যে আমরা এটা না করলে বিপ্লব সফল হইতো না, আন্দোলন সফল হইতো। ওরা বলছে এটা কোন এভিডেন্স আছে, অলরেডি এভিডেন্স। ব্যারিস্টার সাহেব, যখন একজন কেউ বলে যে আমরা করেছি, আর তো এভিডেন্সের দরকার নাই। ফরগেট অ্যাবাউট আদার থিং। ওদের কাছে এই যে নরসিংদী জেল ভাঙলো, কে ভেঙেছে? অস্ত্রগুলো কোথায়? 9 জন জঙ্গি ছিল, তারা কোথায়? এই যে জেলখানায়, আচ্ছা, হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট এ নেম শিবিরের নাসির? শিবিরের নাসির চিরঙ্গে খুব নাম করা শিবিরের নাসির। শিবিরের নাসির ইভেন বিএনপির সময় জেলে ছিল। বিএনপি জামাত যখন ক্ষমতায়, তখন সে জেলে। কেন জেলে ছিল? কেন জেলে ছিল? ডু ইউ নো দ্যাট? তার নামে মার্ডার কেস আছে। সেই শিবিরের নাসির পর্যন্ত জেল থেকে বেরিয়ে গেছে। জেলে কোনো লোক নাই। 5ই অগাস্টের পরে, 5 থেকে 30 অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যে, উইথিন মান্থ অর 2 মান্থস, নট এ সিঙ্গেল পারসন যাদের নামে যে কেস হয়েছে, মার্ডার কেস, চুরির কেস, ডাকাতির কেস, সব বেরিয়ে গেছে, সব বেরিয়ে গেছে। তাইলে এখন এই লোকগুলো যে ঘুরছে, এই যে অস্ত্র এখন পাচ্ছে আস্তে আস্তে আর্মির, কেন গত 1 বছরও অস্ত্র উদ্ধার হয় নাই? কেন আর্মিরা কি জানে না? এই পুলিশরা কাজ করতে পারতেছে না কেন? পুলিশদেরকে এই যে বিএনপির পোলাপানরা গিয়ে পুলিশদেরকে ধমকি দিচ্ছে, হুমকি দিচ্ছে, দেখতেছে পুলিশদেরকে কিভাবে অকার্য করে রাখছে, পুলিশদের চেয়ারে বসে সিগারেট টানতেছে। বিএনপি কি র্যাঙ্ক অ্যান্ড ফাইল সাসপেন্ড করতেছে, এই এক্সপেল করতেছে, এই করতেছে, ওই করতেছে? বিএনপি কি র্যাঙ্ক অ্যান্ড ফাইল কাউকে কন্ট্রোল করতে পেরেছে? বিএনপি, ইভেন আওয়ামী লীগ, আমি আই টেল ইউ ওয়ান থিং, আওয়ামী লীগের সময় এই ঘটনা হয়েছে কোনোদিন? আওয়ামী লীগের লোকজন করতে পেরেছে? পুলিশের সাথে যেটা করতেছে এখন, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থাকার পরও এই শেখ হাসিনার পিএস, শেখ হাসিনার নিজস্ব উক্তি 450 কোটি টাকা কামাইছে, বলে নাই? না, এটা তো বলাও তার একটা অযোগ্যতা। ওকে, না এটা বলা তো আপনি তাকে ক্রেডিট দিতে পারেন না। না, সেই যে বলছে, আমি কেন বলছি কথাটা, আমি বলছি যে সে তো স্বীকার করছে যে হ্যাঁ আমার পিএসও টাকা বানাইছে, সে তো গোপন রাখে নাই। আর এটা ক্রেডিট দিতে হবে, সে গোপন রাখে নাই, সে ওপেনলি বলছে আমার পিএস টাকা বানাইছে। তার দুর্বলতা থাকলে সে হয়তো বলতো যে আমি তো জানি না, কোর্ট জানে, দুনিয়া দমন। এখন কি হচ্ছে, এই সজীব ভুঁইয়ার পিএস কয় মাস? 11 মাস। কত কোটি টাকা বানাইছে? কই সজীব ভুঁইয়া মুখ খুলছে? মুখ খুলছে পর্যন্ত বলছে আমি জানি না, দুনিয়া দমন কমিশন বিচার করতেছে, আমি ভাগ পাই নাই, আমি এগুলো তো জড়িত না, বলছে? বলে নাই। একটু সংক্ষেপ করুন প্লিজ। আচ্ছা, এই যে বিদ্যুতের চাকরি ওপেন, কোনো কম্পিটিশন নাই, কিচ্ছু নাই, 100-150 জন, প্রত্যেকটা কমিটিতে, বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা ডিরেক্টরেটে
এক একজন ছাত্রকে দিছে কারা? ফার্স্ট ইয়ারের, সেকেন্ড ইয়ারের, থার্ড ইয়ারের ছাত্র। ওরা কিচ্ছু জানে না। প্রশাসনে একজনকে দিছে দেখলাম, সে ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে, তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার অভিমত কি? সে বলতে আমরা শিখতেছি, আমরা শিখতেছি। তো ডক্টর ইউনূস একটা বার বলো নাই, নট এ সিঙ্গেল টাইম, ছাত্ররা তোমরা আন্দোলন করেছো, থ্যাংক ইউ, কংগ্রেচুলেট, গো ব্যাক টু ইউর ক্লাস। ডক্টর ইউনূস আমার টিচার, কিন্তু আমার টিচারকে বলবো সে শিক্ষা দিতে পারে নাই, সে ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে। ক্ষমতা, সে অনেকেই বলে ক্ষমতা চায় না, এই যে ক্ষমতা না চাইলে হোয়াই ডিড হি টেক রিস্ক? সে কি এখন জানে না তার বাড়িও একদিন রেইড হবে? কোনোদিন তার বাড়ি কেউ চিন্তা করে নাই। তার গ্রামের বাড়ি কোথায় সেটা খুঁজবে একদিন মানুষ, সেটা কোনো কেউ খুঁজে নাই। আমার একই হাটাজারিতে। আর তার বিরুদ্ধে শেখ হাসিনার প্রতিহিংসা পরিণত, এটা কিভাবে দেখছেন? এই বুড়া মানুষটাকে ওইটা তো বললাম আমি, তাকে যে লেফট এন্ড রাইট করাইছে, আই নেভার সাপোর্টেড। ইউ চেক মাই পোস্টিং, আমি ওপেনলি পোস্টিং দিছি, ওপেনলি পোস্টিং দিছি। প্রফেসর চৌধুরী, এই হারুনের তাহলে বিরুদ্ধে আমি পোস্টিং দিছি তাদের। আপনার কাছে এটা আবার আসবো কখনো আমরা। ঠিক হয় নাই। শেখ হাসিনা ওখানে খাঁচা ইনস্টল করা, এই যে লোহার খাঁচা টাচা কি এগুলো কখনো ঠিক হয় নাই। আমি কখনো সমর্থন করি না। দ্যাট ওয়াজ রং, দ্যাট ওয়াজ মিস্টেক। বাট ইউনূস যেটা করতেছে, প্রতিশোধ নিয়ে বঙ্গবন্ধুর উপর, তার বাড়ি অপরাধ কি করছে? এটা তো বঙ্গবন্ধু, এটা ট্রাস্টির বাড়ি, এটা শেখ হাসিনারও বাড়ি না, কিন্তু এটা বঙ্গবন্ধুর পার্সোনাল প্রপার্টি না, এখন ট্রাস্টির বাড়ি। এটা জাদুঘর ছিল, শেষ, ফিনিশ। তার বাড়িটা কি অপরাধ করছে? জি ধন্যবাদ। আমরা একটু ব্যারিস্টার ফারুকের কাছে যাই প্লিজ। যদি ব্যারিস্টার ফারুক, আপনি আমি শুধু ফারুককে এটুকু বলবো, ব্যারিস্টার ফারুককে, আমি জানি না ব্যারিস্টার ফারুক, হাউ ওল্ড আর ইউ? 37। আমার বড় মেয়ের বয়স হলো 42, বড় মেয়ে। ওকে, আমি কেন কথাটা বললাম? এই আমার কথা হলো, ইভেন ভাসানী, বঙ্গবন্ধু, সরওয়ার্দী, জিয়াউর রহমান থেকে শুরু করে যারা যাদের কন্ট্রিবিউশন আছে, ভালো দিকগুলো বলা দরকার, খারাপ দিকগুলো বলা দরকার। আমি ডিটেলে না গিয়ে শুধু বলবো, উই হ্যাভ টু অ্যাকনলেজ, উই হ্যাভ টু রিড এন্ড স্টাডি, কাদের কি অবদান আছে, অবদানটা স্বীকার করে সম্মান জানান। এটা তো এখানে কিন্তু বোধ নাই। আমি সম্মান জানালে আমি গৌরব বোধ করি যে অ্যাটলিস্ট আমি সম্মানটা দিতে পারছি। জি ধন্যবাদ। ব্যারিস্টার ফারুক প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ টু গেট ব্যাক টু ইউ এগেইন। আমি 4টা পয়েন্ট আলোচনা করবো, সংক্ষেপে শেষ করব, যেখানে শেষের পয়েন্টটা থেকে শুরু করবো। আচ্ছা, এখন স্যারের কথা অনুযায়ী, the student, you have given your blood, that's fine, and now go back to your class, and when BNP or any other political party come again, can come again to give some more blood. এটাই তো বলছেন না? ছাত্ররা এখন রক্ত দিয়েছে, ক্লাসে চলে যাবে, আবার কি 2-1 বছর পরে যখন আরেকটা স্বৈরাচারী শাসক আসবে, তখন তোমরা আসবা, আবার কিছু ব্লাড দিয়ে যাবে বাবা, নাকি? এটাই তো এটা আবার কিছু ব্লাড দিয়ে যায়, কারণ স্বৈরাচারী হটাইতে হলে তোমাদেরই দরকার আছে, তোমাদের তাজা রক্ত ছাড়া স্বৈরাচারী হটে না, তোমার আবার আইসো। ছাত্ররা এখানে থেকে একটা বন্দোবস্ত চাচ্ছে, যদিও দে আর অ্যাক্টিং গ্রামারলেসলি, ডিসপ্রপোর্শনেটলি, ডিসঅর্গানাইজডলি। তাদের অভিভাবক, দে শুড হ্যাভ বিন মোর অর্গানাইজড, দে শুড হ্যাভ বিন মোর রেসপেক্টফুল টু আদার্স। তারা করতেছে না, তারা অভিভাবকের অভাবে আমার মনে হয় ভুগতেছে, এবং তাদের মধ্যে একটা কনসিস্টেন্সি নাই, এবং গ্রামারলি তারা কাজটা করতেছে। তো সেই জন্য এখন আমরা বলি যে বাবা তোমরা যাও, রক্ত দিয়েছো, আবার আইসা আবার রক্ত দিয়ে যাও, তাই তো? ওরা এখন চিন্তায় আছে যে আমরা যে একজনকে তাড়াইলাম, আরেকজন আইসা যে আবার এরকম করলে তাহলে কি আমরা এবং আমাদের ছোট ভাই বোনেরা আছে তারা রক্ত দিবে? এটা তো একটা পার্মানেন্ট সলিউশন দরকার, তাই না? পার্মানেন্ট সলিউশন মিনস এই যে 12টা ঐক্যমত্য কমিশনের মানে মিটিং এর পরে 12টা মানে বেসিক ফান্ডামেন্টাল 12টা প্রপোজাল, এগুলা যদি এস্টাবলিশড হয়, আই থিংক সো নো ফেসিস উইল কাম ব্যাক এগেইন। সো ঠিক আছে, কিন্তু আরো আমার 4টা পয়েন্ট আছে, কিন্তু উই আর নট হেল্পিং ডক্টর মোহাম্মদ ইউনূস,
কারণ একটা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটাই অপরাধ, হি ইজ এ জেন্টলম্যান, হি ইজ এ জেন্টলম্যান, হি ইজ নট লাইক হাসিনা, হি ইজ এ জেন্টলম্যান। ওকে, সেই জন্য আমরা তাকে হেল্প করবো না। বাংলাদেশের শত্রু হচ্ছে বাংলাদেশের মানুষ, বিশেষ করে বুদ্ধিজীবীরা। আরে ভাই, একটা যুদ্ধ হয়ে গিয়েছে না, আমি শেষ করব, একটা যুদ্ধ হয়ে গিয়েছে না, এই যে 5ই আগস্টে কি হয়েছে, একটা যুদ্ধ হয়ে গিয়েছে না। যুদ্ধ হওয়ার পরে তো আমাদের দায়িত্ব হচ্ছে হেল্প করা। সে ডক্টর ইউনূস না, লেটস সাপোজ একটা কলা গাছ, উই শুড হেল্প হিম। আমরা কি করেছি? বাংলাদেশের মানুষ যে কত ছোট লোক, কত অমানুষ আমি বুঝতে পারছি 5ই আগস্টের পরে। তারা কি করছে জানেন? বিগত 5 বছরের যত দাবি দেওয়া আছে, এইটা এখনই আজকের মধ্যেই এইটা সমাধান করতে হবে, নাইলে যমুনা ভেঙে ডক্টর ইউনূসকে গাড় ধরে নামো। অথচ তাকে আমরা রিকোয়েস্ট করছি ফর দ্য ইন্টারিম পিরিয়ড টু মেক সাম চেঞ্জেস, টু মেক সাম রিফর্মস। কিন্তু আমরা কত অসভ্য, আমরা এই যে বিগত 5-6 বছরে কোনো কিছু আদায় করতে পারি না। এখন এই যমুনার গেট ভেঙে ডক্টর ইউনূসকে কলার ধরে এনে রাস্তায় পালাই দাবি আদায় করবো। আমরা এরকম ধরনের অমানুষ, ঠিক আছে? আমরা এই যে এখানে আমরা আছি, সবাই রেসপন্সিবল। এইখানে ডক্টর ইউনূস তো একটা পলিটিক্যাল পার্টি না যে তার দায়িত্ব আছে, সে প্রমিস করে আসছে আমি এটা করবো সেটা করবো, আমাকে ভোট দাও। কনসিডারেশন তো ছিল না, দেয়ার ওয়াজ নো কনসিডারেশন, আমাকে ভোট দাও। তাকে অনুরোধ করে বসানো হয়েছে, উই শুড হেল্প হিম। না, আমরা ডে 1 থেকে সেটা ভুল করছে, সেটা বি করছে, উই আর নট হেল্পিং। আপনি মনটা আপনার কাছে আবার আসবো, জাস্ট রিভাইজ ইউরসেলফ, হোয়াট টাইপ অফ হেল্প ইউ হ্যাভ ডান ফর হিম। কোশ্চেন শেষ, একটা শেষ। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আসি, শেখ হাসিনা অ্যাকনলেজ করেছে যে তার পিএস দুর্নীতি করেছে, আর সজীব ওয়াজেদ অ্যাকনলেজ করে নাই। তার মানে শেখ হাসিনা উপরে আছে, আসিফ মাহমুদ সজীব নিচে আছে। শেখ হাসিনা, আরে ভাই, সজীব তো অ্যাকনোলজি করতেছে না, সে অপরাধ করছে কি করে নাই, তার পিএস করছে কি করে নাই, এটার সাথে সে জড়িত করে না, অ্যাকনোলজি করতেছে না। তাহলে দে শুড বি, হি শুড বি গন থ্রু দ্য ট্র্যাপ। তারপরে সে বলতে পারবে। আর শেখ হাসিনা অলরেডি অ্যাকনোলেজ করে ফেলছে যে আমার পিএস এইটা করেছে, তো পিএস এটা করেছে, উনি বিদায় করে দিচ্ছে। এটা কি মগের মূল্য নাকি? তার পিএস এটা করেছে আর সে বিদায় করে দিচ্ছে, টাকাটা কি তার বাপের? সে বিদায় করার কে? তাকে তো ভোট দিয়েছে বিচার করার জন্য, সে বিচার করছে, টাকাটা কি তার বাপের নাকি? সে বিদায় করে দিচ্ছে। আর আপনি এটাকে, স্যার আপনাকে এটা একটা ব্যালেন্স অথবা কম্পেয়ার করার চেষ্টা করলেন যে সজীব শিকার আসেনি। সজীবকে ধরে অ্যারেস্ট করে অথবা তার পিএস কে ধরে অ্যারেস্ট করে যখন প্রমাণিত হবে, তখন দেখছি হোয়াট হ্যাপেন্ড, তাই না? আর শেখ হাসিনা তো স্বীকারই করে ফেলছে যে আমার পিএস 400 কোটি টাকা চুরি করছে, আমি তাকে বিদায় করে দিছি। হু দ্য হেল আর ইউ টু স্যাক হিম? ইটস নট এনাফ। বুঝতে পারছেন? এবার আসেন 7.62। আমি মনে করেছিলাম যে শেখ হাসিনা হয়তো আধুনিক পড়াশোনা করে নাই, হয়তো বা বুঝলেও গন্ডামানি করে, অথবা বুঝে নাই। আমি স্যারের কাছে এটা আশা করি নাই। সাক্ষাৎ সাহেব বলছে যে আমাদের পুলিশের কাছে 7.62 থাকার কথা না, এটা কিভাবে আসলো? দিস ইজ ভেরি ক্লিয়ার। আমাদের পুলিশের কাছে এটা থাকার কথা না, এটা কিভাবে আসলো? I asked him, House of Parliament in England, sir, I think you made some confusion. Just clear it. He said, I clear it. যে মিসআন্ডারস্ট্যান্ড হবে তাদের ব্যাপার, আমি ক্লিয়ার করে দিছি। আমাদের পুলিশের কাছে এটা থাকার কথা না, থাকার কাছে এটা কিভাবে আসলো? বেটা কখনো বলে নাই যে পোলামাইনের কাছে এটা কিভাবে আসলো। ইয়েস, এটা কখনোই বলে নাই। তাহলে শেখ হাসিনা ওইখানে পালায় গিয়ে সে উস্কানি দিচ্ছে, মিসলিডিং করছে। সেই জন্য আপনার মতো বিবেকবান, আমার মতো বিবেকবান, এটা তো আমি তার সাথে শুন মিলাইতে পারি না। সাকওয়াত সাহেবকে ডাক দেন, গো এন্ড আস্ক হিম। আপনি ফোন করেন, অবশ্যই আপনার সাথে যোগাযোগ থাকার কথা, রেসপেক্টেবল পারসন, যে আপনি কি বলছেন। সে বলছে যে আমাদের পুলিশের কাছে এটা থাকার কথা না, এটা তাদের কাছে আসলো কিভাবে? সে কিন্তু কখনোই বলে নাই, হি ডিডন্ট মিন দ্যাট এটা ছেলেদের কাছে কিভাবে আসলো। দিস ইজ ভেরি ক্লিয়ার স্টেটমেন্ট। এখন আমরা যদি এইটাকে মিসকোট করে, বা যারা মূর্খ মানুষ আছে, সাধারণ মানুষ আছে, তাদেরকে মিসলিড করি, প্রভোক করি, সিচুয়েশন আরো মানে ঘোলাটে করি, তাহলে করতে পারবেন স্যার। আমাদের কিছু মানে এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এবার আসেন, মমিন ভাই বলেছে কি এটা কারা মেরেছে। আমি খুব আমি ধৈর্য রাখতে পারতেছি না যে ঠিক আছে, ও 1400 লোক মরে নাই, 800 লোক মরছে, 800 লোক মরে নাই, 600 লোক মরছে, 600 মায়ের বুক খালি হয়েছে কি না? এখন উনি বলেছে কারা মেরেছে। রাইট, কারা মেরেছে? কোন ভিডিওতে, কোন মোবাইলে দেখছেন কোন ছাত্র কাকে গুলি করছে? দেখছেন কোন আন্দোলনকারীরা কাকে গুলি করেছে? না, ইউ হ্যাভেন্ট সিন ইট। যদি ছেলেরাই মারতো তাহলে ইন্টারনেট শাটডাউন করবো কিনা? তারা তো ইন্টারনেট আরো বাড়াবে, রেজুলেশন বাড়াবে যে ছাত্ররা গুলি করতেছে, আপনারা দেখেন বিশ্ববাসী। আরে ভাই, বাতি তো নিবাই চোরে।
চুরি করবে সেজন্য সে বাতিল হয়েছে। ইন্টারনেট আমি শেষ করব, ইন্টারনেট চালু করতে 2 মিনিট লাগে। না আপনি বলেন না, আপনার শেষ করার দরকার নেই, আপনি বলেন। যতই পুরো ছারকার হয়ে যাক ট্রান্সমিটার এটা সেটা, বাংলাদেশে ইন্টারনেট রিইনস্টেট করতে 2 মিনিট লাগবে। ওরা 7 দিন 10 দিন তারা বন্ধ রেখেছে কেন? কোন ছাত্রকে দেখেছেন অস্ত্র নিয়ে গুলি করতে? দেখেন নাই। বরং পুলিশ বলেছে স্যার একটা মারলে একটাই যায়, বাকিগুলো যায় না। একটা মারলে একটাই যায়, বাকিগুলো যায় না। তার মানে কি? এবং এই যে শেখ হাসিনার ভিডিও অডিয়েন্স গুলো, যে নাও ইট ইজ ক্লিয়ার দ্যাট পুলিশ এনফোর্সমেন্ট এজেন্সি উইল ইউজ দ্য লেথাল ওয়েপন। লেথাল ওয়েপন কি আপনারা সবাই জানেন, ঠিক আছে? তারপরে আজকে ইনু সাহেবের একটা ফোন রেকর্ড পাস হলো যে জামাত শিবিরের মেরুদণ্ড ভেঙে দিতে হবে, উপরেতে বোম্বিং করা। তাই আপনি যে বলেন সুন্দর করে বলে ফেলে একটা জিনিস কি, একটা ঘটনা ঘটে গেছে, এইটাকে আমাদের মতো বুদ্ধি মানে যারা বুদ্ধিজীবী আছে তারাই কিন্তু এই জিনিসটাকে পেঁচাইতেছে। কেউ বলতেছে শেখ হাসিনা এসে পড়বে গোপালগঞ্জে নামবে, কেউ বলতেছে শেখ হাসিনা এসে সবাইকে ফাঁসি দিবে। এই যে গুজব, আতঙ্ক, মানে বুদ্ধিজীবীদের দায়িত্বহীনতার পরিচয় কি? এই জন্য আমি বলি বিপ্লব মানে বিপ্লব, অভ্যুত্থান মানে অভ্যুত্থান। যখন অভ্যুত্থান হবে তখন পরাজিত শক্তিকে একবার শেষ করে দিতে হবে। একবারে শেষ করে দিতে হবে কি? এই যে কিছু সাংবাদিক যারা এই যে মুজাম্মেল বাবুর মতো মানে শেখ হাসিনা সরকার যত বেআইনি কাজগুলো করতো, সে একটা গোল টিভি বসায় এটাকে লেজিটিমাইট করার চেষ্টা করতো। তারা দে আর ইন জেল নাও, and some other oligarch are outside. তারা বুদ্ধিজীবী হিসেবে টিভি টক শোতে ইয়ে করে, আমি নাম নিয়ে বলবো, আনিস আলমগীর, সে এখন এরকম ভাবে ব্যাক করছে আওয়ামী লীগ। আরে ভাই, একটা ঘটনা আওয়ামী লীগ অপরাধ করেছে, তাদেরকে বিচার করে শেষ করো। বিএনপি যদি অপরাধ করে তাদের বিরুদ্ধে ঐক্যভাবে দাঁড়াও। তোমরা শয়তানের মতো ব্যাস লাগাও কেন? শয়তানের মতো কেন ব্যাসগুলো লাগাও? আরো আছে বুদ্ধিজীবী, আমি নাম বলবো না, শয়তানের মতো তারা তাদের বুদ্ধিজীবী বুদ্ধি ফলাচ্ছে, মানে এইভাবে করে যে। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কেন বিদেশ যেতে চাচ্ছেন। আমরা জানি তিনি একটু অসুস্থ, তিনি এই কারণে চিকিৎসার জন্য যাবেন। চিকিৎসা বাংলাদেশে নেওয়া সম্ভব, সেটা কিন্তু জামাতের আমির প্রমাণিত করেছেন। এখন কথা হচ্ছে, তিনি যদি বিদেশে চলে যেতে চান, তাকে কি বিদেশ যেতে দেওয়া উচিত কিনা? আমি বলবো হাসিনার মতো খুনিকে যদি বিদেশে চলে যেতে পারেন, তাহলে রাষ্ট্রপতিকেও, সে যদি পদত্যাগ করে চলে যেতে চায়, তাকেও যেতে দেওয়া উচিত। কিন্তু সরকার চাচ্ছে তাকে রাখার জন্য, কারণ সরকার চিন্তা করতেছে যদি তাকে না রাখা হয় তাহলে হয়তো বা সাংবিধানিক সংকটে পড়তে পারে এবং যে কোনো ধরনের বড় কিছু ঘটতে পারে দেশের ভিতরে। আর এজন্যই সরকার চাচ্ছে না সে চলে যায়। দর্শক আলোচনাগুলো শুনেছেন, শুনে আপনি বুঝেছেন যে রাষ্ট্রপতিকে আসলে বিদেশ পাঠানো হয় তাহলে কি হতে পারে। তিনি আপনার বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন।